আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শুরু করব আমাদের তারপরও ধারাবাহিকভাবে তোমাদের কমার্সের অন্যান্য সাবজেক্টগুলো নিয়েও প্রশ্ন বিশ্লেষণ চলতে থাকবে, বিশেষ করে বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো। ঠিক আছে, আমরা আর দেরি না করে সরাসরি ক্লাসে প্রবেশ করি। আমরা প্রথমে শুরু করব হচ্ছে গদ্য দিয়ে। আচ্ছা, তোমরা জানো আ আ তোমাদের যে সিলেবাস তোমরা অনেক দিন পর, বিশেষ করে হচ্ছে গিয়ে ২০২০ সালের পর ২০ সালের পর এই হয়তোবা প্রথমবারের মতন কেউ এসএসসি পরীক্ষা দিচ্ছে যারা পরিপূর্ণ সিলেবাসে। ঠিক আছে? তোমরা অন্য যেকোনো সময়ের তুলনায় এক নতুন একটি ব্যাচ। যে ব্যাচ হচ্ছে গিয়ে তোমাদের আগের ব্যাচগুলো শর্ট সিলেবাস এবং দেখা গেল ৫০ নম্বরের পরীক্ষা হতো, ৬ টা সাবজেক্টের পরীক্ষা হতো, অটো পাস ছিল, তারপর এরকম বিভিন্ন সুযোগ ছিল। যে অটো পাস ছিল, তারপর হচ্ছে গিয়ে পরীক্ষা হতো ৬ টা সাবজেক্টে, ৪ টা সাবজেক্টে, এরকম মানে ফাঁকিবাজির অনেক সুযোগ ছিল। এই প্রথমবারের মতন তোমাদেরকে পরিপূর্ণভাবে সবগুলো বিষয় ফুল মার্কস এবং পূর্ণাঙ্গ সিলেবাসের উপর পরীক্ষা দিয়ে পাস করতে হবে। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি তোমাদের এই বছরের পরীক্ষার্থী যারা বিশেষ করে ২০২৬ এসএসসি বেস তোমাদের জন্য এসএসসি ও আলিম পরীক্ষা যারা দিবে তোমাদের জন্য এটা একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে। তোমরা জানো বিগত বছরগুলোতে বিশেষ করে গত ২ বছর ধরে যেভাবে পাসের হার কমে যাচ্ছে, সেটা আরো বেশি কনসার্নিং ইস্যু হয়ে দাঁড়াচ্ছে যে এই বছরগুলোতে বিশেষ করে নতুন সরকার এসেছে, নতুন শিক্ষামন্ত্রী তোমরা জানো, শিক্ষামন্ত্রীর অতীতেও তার অনেক সুনাম রয়েছে, বিশেষ করে হচ্ছে নকল ধরার জন্য, তাই না? এই যে একটা সুনাম রয়েছে, সেক্ষেত্রে বলা যায় তোমাদের এই বছর যারা পরীক্ষা দিবে তোমাদের পরীক্ষার কেন্দ্রের গার্ড খুব সম্ভবত কঠিন হতে পারে। বিশেষ করে কেন্দ্রগুলোর মধ্যে সিসি ক্যামেরা বসানোর জন্য আলোচনা চলতেছে। আর মানে একটু প্রশ্নগুলো মোটামুটি হার্ড হবে। পরীক্ষার যারা অ্যাকচুয়ালি শিক্ষার্থী পড়াশোনা করে তারা কেবল পাস করতে পারবে, ভালো রেজাল্ট করতে পারবে। আর যারা ফাঁকিবাজি করে পড়াশোনা করতে চায় না, তাদের জন্য সামনে দুর্ভোগের সীমা নেই। ঠিক আছে? আচ্ছা। তাহলে আ একটু কষ্ট করে আমাকে জানাও তো তোমাদের পূর্ণাঙ্গ সিলেবাসের মধ্যে গদ্য রয়েছে কতটি? পূর্ণাঙ্গ সিলেবাসে কতটি গদ্য রয়েছে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও। পূর্ণাঙ্গ সিলেবাসে কতটি গদ্য রয়েছে কেউ বলতে পারবে না? একটু অপেক্ষা করতেছি আমরা শুধু দেখার জন্য যে পূর্ণাঙ্গ সিলেবাস সম্পর্কে কার কতটুকু ধারণা। তোমাদের পূর্ণাঙ্গ সিলেবাসের মধ্যে ঠিক কতটি গদ্য রয়েছে একটু কষ্ট করে জানিয়ে দাও তো, তুমি জানো কিনা? মারিয়া বিনতে হুসাইন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মারিয়া, তুমি একটু দেরি করে ফেলেছো। তারপরও তোমাদেরকে আমরা বলবো যে একটু কষ্ট করে ক্লাসটি শেয়ার দাও, তোমার বন্ধু বান্ধবকে মেনশন করো যেন তোমার বন্ধু বান্ধবরা ক্লাসটি তে অংশগ্রহণ করার সুযোগ পায়। ঠিক আছে, আমরা আর এদিকে আর সময় নষ্ট করবো না। এই বছর তোমাদের জন্য থাকছে ১২টি গদ্য। ঠিক আছে, ১২টি গদ্য। ক্লাসের শেষের দিকে আমরা গদ্যের কোনটার গুরুত্ব কেমন, সিকিউ কোনটার থেকে বেশি আসতে পারে, এমসিকিউ কোনটাতে আসার সম্ভাবনা কম, এগুলো ক্লাসের শেষেতে আমরা মার্ক করে দেব, তোমাদের কিছু দাগিয়ে দেব। সে পর্যন্ত তো তোমরা একটু কষ্ট করে ক্লাসে থাকো। আমি বলতেছি তোমাদের জন্য এই বছর পরীক্ষাতে আসা হচ্ছে বাংলা নব্য লেখক দিগের প্রতি নিবেদন, যারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা, একেবারে নতুন একটি সাহিত্য, একেবারে নতুন একটি সাহিত্য। তাছাড়া হচ্ছে অপরিচিতা, এটা পুরাতন, আগে থেকে ছিল। তারপর আছে হচ্ছে ওকে বাংলা নবল লেখকদের প্রতি নিবেদন আছে অপরিচিতা, সাহিত্য খেলা, এটা একেবারে নতুন। হ্যাঁ, সাহিত্য খেলা তোমাদের জন্য নতুন। তোমাদের আগের বেসগুলোতে সাহিত্য খেলা এই প্রবন্ধটি ছিল না। আচ্ছা, হচ্ছে বিলাসী, এটা পুরাতন। অর্ধাঙ্গী, এটাও নতুন। যৌবনের গান, এটাও নতুন। জীবন ও বৃক্ষ, এটা পুরাতন, মাঝখানে কয়েক বছর ছিল না এবং এটাকে পুনরায় আবার সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। গন্তব্য কাবুল, এটা সিলেবাসের মধ্যে শর্ট সিলেবাসে ছিল না কিন্তু বইয়ের মধ্যে ছিল। মাসি পিসি বইয়ের মধ্যে ছিল। কপিল দাস মুর্মুর শেষ কাজ, এটা নতুন। রেইনকোট, নেকলেস, এগুলো পুরাতন। তাহলে আমরা যদি দেখতে পাই সাহিত্যে খেলা, অর্ধাঙ্গী, যৌবনের গান। যদি বলি একেবারে নতুন যে কয়েকটি টপিক তোমাদের অ্যাড করা হয়েছে, সেটার মধ্যে হচ্ছে গিয়ে আগে সিলেবাসের মধ্যে ছিল না। একটি হচ্ছে সাহিত্যে খেলা, অর্ধাঙ্গী, যৌবনের গান, জীবন ও বৃক্ষ,
গন্তব্য কাবুল, কপিল দাস মুর্মুর শেষ কাজ। ১, ২, ৩, ৪, ৫, ৬ এই ৬টি গদ্য তোমাদের জন্য একেবারে নতুন এড করা হয়েছে, যেটা তোমাদের আগে কোনো বিগত কয়েক বছরের মধ্যে এই টপিকগুলো তাদের ছিল না। ঠিক আছে? তাহলে এটা একটু শিওর হয়ে নাও, তোমাদের যে ১২টা গদ্য তোমাদেরকে অবশ্যই পড়তে হবে এমসিকিউ এবং সিকিউর জন্য। সে ১২টা গদ্যের তালিকা একটু কষ্ট করে দেখে নাও। এই ১২টা গদ্যের ব্যাপারে তোমরা বুঝতে পেরেছো কিনা? তোমরা একটু কষ্ট করে কমেন্ট করো যে ১২টা গদ্যের ব্যাপারে তোমরা বুঝতে পেরেছো কিনা? আহ আমরা কারণ কমেন্ট পাচ্ছি না। কমেন্ট না পেলে আমরা বুঝতে পারবো না যে তোমরা আমাদের ক্লাস বুঝতেছো। ঠিক আছে? অন্তত এটা শিওর করার জন্য যে স্যার আপনাদের কথা আমরা বুঝতেছি, এজন্য হলেও তোমাকে কমেন্ট করা দরকার। এই ১২টা গদ্য তুমি বুঝতে পেরেছো কিনা? আমি গদ্যগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো, শুধু এই ১২টা নাম শুনতে পেরেছো কিনা? হাবানা। তাহলে আমরা সামনের দিকে আগাবো। ঠিক আছে, আমরা সামনের দিকে আগাই। মারিয়া বিনতে হুসাইন সে বলল জি বুঝতে পেরেছি। মারিয়া বিনতে হুসাইন তোমাকে অসংখ্য ধন্যবাদ। বাকিদেরও এরকম অংশগ্রহণ আমি আশা করি ক্লাসের মধ্যে। সাব্বির সে বলল বুঝতে পেরেছে, আর বাকিদের কি অভিমত? ঠিক আছে, এখন আমরা একটু গদ্যের মধ্যে যাই। দেখো, বাংলা নব্য লেখক দিগের প্রতি নিবেদন, এই বিগত বছরগুলোতে আমরা দেখতে পাবো এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কেউ কি বলতে পারো বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন এটা নিয়ে বিগত বছর ২০২৫ সাল, ২৪ সাল, ২৩ সাল কেন প্রশ্ন ছিল না? তোমরা কি কেউ বলতে পারো? ওকে, নাবিল আহমেদ নবী, ঠিক আছে, বুঝতে পারছি, তাকে অসংখ্য ধন্যবাদ। আহ, এটা আসেনি এই কারণে বিগত বছরগুলোতে যদিও এটা বইয়ের মধ্যে ছিল, পূর্ণাঙ্গ সিলেবাসের মধ্যে ছিল, শর্ট সিলেবাসের মধ্যে এটা ছিল না। ঠিক আছে? বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপদেশমূলক রচনা, একটি উপদেশমূলক প্রবন্ধ, যেখানে তিনি বাংলাতে নতুন যে রাইটাররা আসতেছেন, যারা লেখালেখি করতে চাচ্ছেন, তোমাদের মধ্যে অনেকে আছে খুব ভালো কবিতা লেখে, তাই না? কবিতা লেখার পর ঠাস করে এটাকে ফেসবুকে পোস্ট করে দেয়, এমন আছে না? অনেক বন্ধু বান্ধব আছে যে মানে কোথা থেকে কপি করে তারপর সেটাকে নিজের নামে চালিয়ে দেয়। আহ আচ্ছা, জাহিদ হাসান সে বলল হয়তো সৃজনশীলের জন্য বেশি গুরুত্বপূর্ণ না। না, আসলে বিষয়টা হচ্ছে এটা একেবারে নতুন, যেটা শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল না। এই কারণে এটা বিগত বছরগুলোতে আসেনি। ঠিক আছে? কিন্তু এই প্রবন্ধটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের শুধু পড়াশোনা এসএসসি পরীক্ষার জন্য না, আমাদের জীবনের জন্য। এই প্রবন্ধটা যদি আমরা একটু ভালো করে পড়ি তাহলে দেখতে পাবো আমাদেরকে এমন কিছু উপদেশ দিয়েছেন, যে উপদেশ গুলো যদি আমরা একটু মেনে চলার চেষ্টা করি, বিশেষ করে যারা সাহিত্যিক রচনা করে, কবিতা লেখে, নাটক লেখে, উপন্যাস লেখে, তারা যদি একটু মেনে চলার চেষ্টা করে তাহলে তার অসংখ্য ভুল থেকে সে বের হয়ে আসতে পারবে। বিশেষ করে একজন লেখককে কি কারণে লেখা উচিত। তোমরা এটা সাদৃশ্য পাবে অনেকটা সাহিত্য খেলার সাথে। আমরা তখনও সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এখন যে কথাটা আমরা বলতেছিলাম সেটা হচ্ছে আ ওকে, কাজী আকিল মাহমুদ, ঠিক আছে? তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লাসে এনগেজ হওয়ার জন্য। একটু খেয়াল করো, আমরা ক্লাসের দিকে আগাচ্ছি। বিষয়টা হচ্ছে আ আমরা বাংলা নব্য লেখক দিগের প্রতি যে নিবেদন, এই যে প্রবন্ধটা, এখানে সরাসরি বলা হচ্ছে কিছু উপদেশ একজন সাহিত্যিকের কি করা উচিত এবং একজন সাহিত্যিকের কি করা উচিত নয়। কি করা উচিত সেই দিকগুলো নিয়ে আলোচনা করেছেন, কি করা উচিত না সেগুলো নিয়েও আলোচনা করেছেন। বিশেষ করে তোমাকে বলা হচ্ছে অর্থের জন্য লিখবে না, তোমার সুনাম অর্জন হবে এইজন্য তুমি লিখবে না, এই কারণে লিখবে না যে মানুষের লোকরঞ্জন হবে, অথবা তুমি সাময়িক সাহিত্যের প্রতি আকর্ষিত হবে না, সাহিত্য রচনা করবে দীর্ঘ সময়ের জন্য, তুমি নাটক উপন্যাস লেখার পর এটাকে কিছুকাল ফেলে রাখো। এই বিভিন্ন বিষয়ে তিনি পরামর্শ দিচ্ছেন বাংলা সাহিত্যিকদেরকে। যদি সেগুলোকে মানতে পারে তাহলে বাংলা সাহিত্যের যেমন উন্নতি ঘটবে, একই সাথে সাহিত্যিক যে সাহিত্যিক হতে চাচ্ছে, কবি, লেখক অথবা ঔপন্যাসিক, তারও ব্যক্তিগত অনেক উন্নতি ঘটবে, তার সৃজনশীলতা বৃদ্ধি পাবে এবং দিন শেষে সাহিত্য এবং সাহিত্যিক উভয়ের জন্য এটা মঙ্গল বয়ে নিয়ে আসবে। ঠিক আছে? আমরা এটা নিয়ে সামনে আলোচনা করব। দেখো, বাঙ্গালা নব্য লেখক দিগের প্রতি নিবেদন। তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার এটা বাঙ্গালা কেন? আমরা তো জানি বাংলা, তাই না? আমরা একটু অন্য কালার পেন নেই। আমরা জানি এটা হবে বাংলা। কিন্তু এখানে বাঙ্গালা দেখতে পাচ্ছি কেন? দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আমলে তখন বাংলাকে বাঙ্গালা করে লেখা হতো।
ঠিক আছে, এই জন্য তোমরা বাঙ্গালা নব্য লেখক দিগের প্রতি নিবেদনের নামটা বাংলা না দেখে পাবে বাঙ্গালা। বাঙ্গালা মানে কিন্তু অন্য কিছু না, আজকে যেটাকে আমরা বাংলা বলতেছি এটাকে তখনকার সময় বলা হতো বাঙ্গালা। ঠিক আছে, এতটুকু বুঝতে পেরেছি কি না? হা বা না? যদিও আমাদের ক্লাসটি তোমাদেরকে প্রত্যেকটি প্রবন্ধ নিয়ে বা গদ্যপদ্য নিয়ে ধারণা দেয়া না, কেবলই প্রশ্ন বিশ্লেষণ করা, তবু আমরা চেষ্টা করব এই ক্লাসটির মধ্যে তোমাদেরকে একটু ফান্ডামেন্টাল ধারণা দেয়া যে এই সাহিত্যটা কি জন্য রচনা করা হয়েছে, কি নিয়ে আলোচনা করা হয়েছে, এই কবিতা বা এই গদ্যের মধ্যে মূলত কি নিয়ে কথা বলার চেষ্টা করেছেন সাহিত্যিক, গদ্যকার বা প্রাবন্ধিক কবি। সুতরাং তোমরা কোনোভাবে ক্লাসটিতে অমনোযোগী হওয়ার চেষ্টা করিও না। ঠিক আছে, আমি আবার বলতেছি, তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে ক্লাসের মধ্যে মেনশন করে দাও, বিশেষ করে তোমার যে সমস্ত বন্ধু বান্ধবরা তোমাদের সাথে এসএসসি অথবা আলিম পরীক্ষা দেবে 2026 সালে। আমি এখনো পর্যন্ত মাদ্রাসা শিক্ষা বোর্ডে কোনো শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি না। এটা খুবই কষ্টদায়ক মনে হচ্ছে। আলিম পরীক্ষার্থী কি কেউ নেই ক্লাসে আমাদের? হোক সায়েন্স, আর্টস কিংবা কমার্সের, বাংলা ক্লাস সবার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা শুধু এসএসসি পরীক্ষার জন্য না, একই সাথে অ্যাডমিশনের জন্য এটার গুরুত্ব অত্যাধিক। ওকে, সুতরাং তোমরা যারা ক্লাসের মধ্যে আসো একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দাও তোমাদের ওই সমস্ত বন্ধু বান্ধবদেরকে যারা তোমাদের সাথে পরীক্ষা দেবে। আর সর্বোচ্চ সংখ্যক শেয়ারকারী কিংবা বন্ধু বান্ধবকে মেনশনকারীর জন্য বিজনেস টাইটানের পক্ষ থেকে রয়েছে ক্লাসের পিডিএফটা তো অবশ্যই তোমাকে দেবে, পাশাপাশি আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে। ওকে, ঠিক আছে, আমরা সামনের দিকে আগাই। তো সুতরাং বিগত বছরগুলোতে বাংলা নব্য লেখক দিগের প্রতি নিবেদন থেকে প্রশ্ন খুব একটা একাডেমিক, বিশেষ করে এসএসসি পরীক্ষাতে আসতে দেখা যায়নি, কেননা এটা হচ্ছে তখনকার শর্ট সিলেবাসে ছিল না, আর শর্ট সিলেবাসের বাইরে এসএসসি পরীক্ষাতে তেমন প্রশ্ন হয় না। কিন্তু তোমাদের তো এখন ফুল সিলেবাস, এই জন্য তোমাকে ফুল সিলেবাসই পড়তে হবে, এই জন্য তোমাদের এর জন্য এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সামনের দিকে আমরা আগাই। দেখো, আমরা যেটা বলছিলাম, বাংলা নব্য লেখক দিগের প্রতি নিবেদন রচনাটির ক্ষেত্রে প্রাসঙ্গিক যে আলোচনাগুলো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 19 শতকীয় বাংলার অন্যতম শ্রেষ্ঠ লেখক হিসেবে পরিচিত। বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন রচনাটি প্রথম প্রকাশিত হয় প্রচার পত্রিকায় 1885 সালে। পরে এটি তার বিবিধ প্রবন্ধ নামক গ্রন্থের অন্তর্ভুক্ত হয়। সাধুরীতিতে লেখা এই প্রবন্ধটি আকারে ছোট হলেও এটা পুরোটাই সাধুরীতিতে লেখা। তোমরা সাধু এবং চলিত ব্যাপারে জানো তো? সাধু এবং চলিত দুইটার বেশ কিছু পার্থক্য রয়েছে। সাধু ভাষার মধ্যে ক্রিয়াপদ এবং সর্বনাম পদ হয় খুবই দীর্ঘ, আর চলিতের মধ্যে হয় খুবই শর্ট, যেমন তাহার, তার, খাইব, খাবো, করিব, করব। ঠিক আছে, ওকে, আমরা একটু সামনের দিকে আসি। পরে এটি তার বিবিধ প্রবন্ধ নামক গ্রন্থের অন্তর্ভুক্ত হয়। সাধুরীতিতে লেখা এই প্রবন্ধটি আকারে ছোট হলেও চিন্তার মৌলিকত্বে অসাধারণ। বক্তব্যের তাৎপর্য বিচার করলে প্রবন্ধটি রয়েছে সর্বকালীন বৈশ্বিক আবেদন। একটু যদি তুমি এটা বিচার করো যে প্রবন্ধটি কি নিয়ে আলোচনা করতেছে, তাহলে এই প্রবন্ধটার ব্যাপারে মন্তব্য হচ্ছে এই প্রবন্ধটা রয়েছে সর্বকালীন বৈশ্বিক আবেদন, শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষাপটে নয়। নতুন লেখকদের প্রতি তিনি যে পরামর্শ এখানে উপস্থাপন করেছেন তার প্রতিটি বক্তব্যই পালনযোগ্য। খ্যাতি বা অর্থের উদ্দেশ্যে লেখা নয়, লিখতে হবে মানুষের কল্যাণ সাধন কিংবা সৌন্দর্য সৃষ্ট অভিপ্রায়ে। বঙ্কিমচন্দ্রের মতে অসত্য, নীতিনৈতিকতা বিরোধী কিংবা পরনিন্দার উদ্দেশ্য প্রণোদিত বা স্বার্থতাড়িত লেখা পরিহার করা বাঞ্ছনীয়। খেয়াল করো বঙ্কিমচন্দ্র কি বলতেছেন, যেটা অসত্য, নীতিনৈতিকতা বিরোধী কিংবা পরনিন্দার উদ্দেশ্য প্রণোদিত বা স্বার্থতাড়িত লেখা সেটাকে অবশ্যই পরিহার করতে হবে। দেখো আমাদের যে একটা যুগ আমরা পার করতেছি, অথবা আমাদের বিগত যে কয়েক দশক ছিল, এখানে বেশিরভাগ বাংলার রচনা ছিল এরকম, কোন একটা ব্যক্তিকে নিয়ে, একদল শ্রেণীকে নিয়ে খুব বেশি লেখালেখি করা আর অন্যদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা। এই যে একটা প্রবণতা আমাদের বাংলা সাহিত্যে দীর্ঘদিন ধরে ছিল, সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। লেখক বলতেছেন কি, অসত্য বলা যাবে না। দেখো আমাদের রাজনীতি নিয়ে হোক, সমাজ বিজ্ঞান নিয়ে হোক, অথবা আমাদের ধর্মীয় তাত্ত্বিক হোক, অন্য যত সেক্টর আছে, অধিকাংশ সময় আমরা বায়াসড হয়ে মিথ্যা তথ্য দিয়ে থাকি আমার দলের জন্য, আমার মতের জন্য, আমার পথের জন্য, আমার ধর্মের জন্য। লেখক বলতেছেন কি, অসত্য, যেটা সত্য নয়, নীতিনৈতিকতা বিরোধী কিংবা পরনিন্দার উদ্দেশ্য প্রণোদিত বা স্বার্থতাড়িত লেখা সেটাকে অবশ্যই পরিহার করতে হবে। ঠিক আছে, তিনি বলতে চান লেখক
নতুন লেখকরা কিছু লিখে তাৎক্ষণিকভাবে না ছাপিয়ে কিছুদিন অপেক্ষা করে পুনরায় পাঠ করলে লেখাটি সমৃদ্ধ হয়ে উঠবে। লেখক মনে করেন তুমি যা লিখেছো আজকে, লেখার পর সাথে সাথে তুমি ফেসবুকে পোস্ট দেবে না, তুমি সাথে সাথে পত্রিকাতে ছাপাতে যাবে না, অথবা তুমি প্রকাশনের কাছে নিয়ে যাবে না যে আমার এটা একটু কষ্ট করে আপনারা ছাপিয়ে দেন, আমার এটা খুব ভালো লিখে ফেলেছি। হ্যাঁ, নিঃসন্দেহে তুমি খুব ভালো লিখছো, কিন্তু তোমার ভালো লেখাটা কিছুকাল ফেলে রাখতে হবে। কিছুকাল ফেলে রাখার পর তোমারই মনে হবে হায় আল্লাহ, এগুলো আমার লেখা। তুমি যদি এটা বাস্তব প্রমাণ চাও, তাহলে তোমার ডায়েরিটা একটু তোমরা চেক করো, যে 6, 7, 8, 9, 10 ওই সময় যে ডায়েরি লিখতে, ডায়েরিটা একটু চেক করো। আর ডায়েরি দেখে তুমি নিজেই আশ্চর্যান্বিত হয়ে যাবে যে, হায় হায়, এগুলো কি আমার লেখা? আমি কি এগুলো লিখতাম? তো আমরা যদি লেখাটাকে কয়েক বছর ফেলে রাখি, তাহলে আমাদের সেটার মান উন্নত হয়, মান উন্নয়ন ঘটে। ওকে, যার যে বিষয়ে অধিকার নেই সে বিষয়ে লেখার চেষ্টা করা যেমন অনুচিত, তেমনি লেখায় বিদ্যা জাহির করার প্রবণতাকেও তিনি নিন্দনীয় বলে মনে করেছেন। দেখো, যার যে বিষয়ে অধিকার নেই, ধরো ধর্ম নিয়ে আলোচনা করবে ধর্মগুরুরা, যারা ধর্ম নিয়ে অনেক পড়াশোনা করেছে, অনেক জানেন। ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা করবেন যারা ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশলবিদ্যা পড়াশোনা করেছেন। মেডিকেল সায়েন্স নিয়ে আলোচনা করবে যারা মেডিকেলে পড়াশোনা করে। অর্থাৎ তুমি যে বিষয় নিয়ে অভিজ্ঞ, যে বিষয়ে তোমার অধিকার আছে আলোচনা করার, তুমি জ্ঞান রাখো যথেষ্ট, সে বিষয়ে নিয়ে তুমি কেবল কথা বলতে পারবে। লেখক বলতেছেন যার যে বিষয়ে অধিকার নেই সে বিষয়ে যেন সে লেখার চেষ্টা না করে, আর যেন মানুষ তার বিদ্যা প্রকাশের চেষ্টা না করে। এই আমাদের কথা বুঝতে পারতেছো কিনা? তানভীর বলল তানভীর আছে। তানভীর শুধু তুমি থাকলে হবে না, তুমি কষ্ট করে তোমার অন্যান্য বন্ধুদেরকেও মেনশন দাও। তুমি ক্লাসটা শেয়ার করো তোমার অন্য বন্ধুদের সাথে, যেন তারাও ক্লাসটি উপভোগ করতে পারে। এই এতটুকু বুঝতে পেরেছো কিনা? জান্নাতুল ফেরদাউস, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তানভীর আছে, ঠিক আছে। ওকে, আ মারিয়া বিনতে হুসাইন সে বলল বুঝতে পেরেছি। এটা কি এখন বলল? আরো আগে বলেছে? এই তোমরা এখন একটু জানিয়ে দাও এতটুকু বুঝতে পেরেছো কিনা, তাহলে আমরা সামনের দিকে আগাবো। ওকে, জান্নাতুল ফেরদাউস বলতেছে যে চট্টগ্রাম থেকে। ওকে, তোমাকে আমাদের ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা বিজনেস স্টাডির সাথে একটু সময় ধরে থাকো, বিশেষ করে তোমাদের এসএসসি পরীক্ষা পর্যন্ত তোমরা দেখতে হবে বিজনেস স্টাডি তোমাদের জন্য কিরকম প্রোগ্রাম নিয়ে এসেছে। ঠিক আছে, তার একজাক অভিজ্ঞ এবং মেধাবী শিক্ষক প্যানেল রয়েছে, সমৃদ্ধ ম্যাটেরিয়ালস। সুতরাং তোমাদের এসএসসি পরীক্ষার জন্য নিয়মিত বিজনেস স্টাডি ক্লাস দিতে থাকবে। তোমরা ক্লাসগুলোতে নিয়মিত থাকার চেষ্টা করবে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পেরেছে। কানিজ ফাতেমা বলল বুঝতে পেরেছে। নাবিল আহমেদ নবী বলল বুঝতে পেরেছে। ঈশিতা ঈশা, ওকে, ঠিক আছে, আমরা সামনের দিকে আগাই। আহ অনাবশ্যকভাবে লেখার সুষ্ঠু বৃদ্ধি যেটা প্রয়োজন নেই। ও আচ্ছা, তার আগে একটা কথা হচ্ছে, অনুকরণের ভিত্তিকে দূষণীয় বলেছে। অনুকরণ করা এটা আমাদের খুব বাজে অভ্যাস। বিশেষ করে হচ্ছে গিয়ে আমাদের সাহিত্যিকরা যখন লেখালেখি করতো, তখন তারা লেখা থেকে কপি করতো, অন্য লেখকের লেখা থেকে। আমাদের অনেক প্রমিনেন্ট রাইটার আছেন যারা অন্যান্য বিদেশি বই থেকে কপি করে সেটাকে নিজের নামে চালিয়ে দিয়েছেন, এবং বিশ্ববিদ্যালয়ের অনেক টিচার পর্যন্ত আছে। জাতি হিসেবে আমরা এত মানে কি বলবো এটা, আমাদের অনুকরণের প্রবণতা এতটাই বেশি, কুম্ভিলক বৃত্তি যেটাকে বলা হয়, অন্যের লেখাটাকে কপি করে নিজের নামে চালিয়ে দেওয়া, এটা আমাদের অনেক ঐতিহাসিকভাবে এটা আমরা করে আসছি, বাঙালিরা এটা করে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে অধুনা সময় তুমি দেখবে ফেসবুকের রিলস, মানে একটা ইউটিউব ভিডিও, একটা ব্লগ, হুবহুব এটাকেই কপি করে শত শত ভিডিও বানানো হয়, শত শত ভিডিও বানিয়ে ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে ছেড়ে দেওয়া হয়। এটা হচ্ছে যে প্রবণতা, কপি করার প্রবণতা। লেখক বলতেছেন এই যে অনুকরণ করা, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কারণ প্রথম ব্যক্তি যিনি করেছেন তিনি যতটুকু এটার স্বাদ রস দিয়ে উপস্থাপন করতে পারেন, অনুকরণ করার ফলে অন্যরা কিন্তু এভাবে এটাকে উপস্থাপন করতে পারবে না। ওকে, জান্নাতুল ফেরদাউস বলতেছে কাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম থেকে। ঠিক আছে, তোমাকে অভিনন্দন জানাচ্ছি। তুমি একটু কষ্ট করে তোমাদের ফ্রেন্ডদের সাথে আমাদের ক্লাসে শেয়ার করতে পারো, তোমাদের নিজস্ব ওয়ালেও ক্লাসে শেয়ার করে রাখতে পারো। পরবর্তীতে যেমন দেখতে পারবে, একই সাথে তোমাদের যে সকল বন্ধুরা তোমাদের সাথে পরীক্ষা দেবে,
এসএসসি পরীক্ষা কিংবা আলিম পরীক্ষা 2026 সালে তারাও যেন ক্লাসটি উপভোগ করার সুযোগ পায়। ওকে, অনাবশ্যকভাবে লেখা সুষ্ঠু বৃদ্ধি বা পরিহাস করার চেষ্টাও তার কাছে কাম্য নয়। অনাবশ্যক, যেটা প্রয়োজন নেই, তুমি ইচ্ছা করে লেখার মধ্যে অলংকার দিতে যাচ্ছ, লেখক বলতেছেন সেই অলংকারের প্রয়োজন নেই। সারল্যকে তিনি সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার বলে মনে করেছেন। আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে, বঙ্কিমচন্দ্রের মতে কোন অলংকার সর্বশ্রেষ্ঠ? আমি একটু আগে মাত্র বললাম, একটু কষ্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দাও বঙ্কিমচন্দ্রের মতে কোন অলংকারটা হচ্ছে শ্রেষ্ঠ অলংকার, তিনি কোনটাকে শ্রেষ্ঠ অলংকার বলে মনে করেন। ঠিক আছে, তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও। আচ্ছা, সামনের দিকে আমরা আগাচ্ছি, তোমরা কমেন্ট করতে থাকো, আমরা সামনের দিকে আগাচ্ছি। সর্বোপরি বস্তুনিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেছেন। এভাবে এই ছোট লেখাটিতে তিনি লেখকের আদর্শ কি হওয়া উচিত, লেখকের আদর্শ কি হওয়া উচিত তা অত্যাবশ্যকীয় শব্দ প্রয়োগে উপস্থাপন করেছেন। নবীন লেখকরা বঙ্কিমচন্দ্রের পরামর্শ মান্য করলে লেখক ও পাঠক সমাজ নিশ্চিতভাবে উপকৃত হবেন। আমাদের মননশীল ও সৃজনশীল জগৎ সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হবে। পাশাপাশি আমরা যেমন সমৃদ্ধতর হব, বাংলা সাহিত্য, বাংলা লেখকরা, বিশেষ করে বাংলার পাঠক সমাজ, তারাও সাহিত্য থেকে ভালো কিছু পাবে। যখন আমরা একেবারে সাহিত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, আমাদের সম্ভবত হচ্ছে গিয়ে 3%, একটা গবেষণা বলেছিল মানুষ, সে তার একাডেমিকের বাহিরে, তার চাকরি বাকরির বাহিরে আউট বই পড়ার মন মানসিকতা রাখে, এটা হচ্ছে 3 ভাগ মানুষ কেবল বাংলাদেশের মধ্যে, আর কলকাতার মধ্যে এটার হার একটু বেশি। ওকে, মারিয়া বিনতে হুসাইন, সে বলল সারল্য, বাকিদেরকে অভিমত, সর্বশ্রেষ্ঠ অলংকার কোনটি? আচ্ছা, আমরা একটু সামনের দিকে আগাবো কি? আমরা কি সামনের দিকে আগাবো? হাবা না, ঠিক আছে। ওকে, আমরা আসবো অপরিচিতার নিয়ে। অপরিচিতা এই যাবৎকালের এই সময়ের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ছোট গল্প তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের জন্য, অন্যতম গুরুত্বপূর্ণ। ওকে, দেখো এটা গুরুত্ব কত বেশি এটা বলে শেষ করা যাবে না। এমন কোন বছর যায় নাই এখান থেকে প্রশ্ন আসতেছে না। দেখো, অপরিচিতা নিয়ে আমরা একটু দেখি বিশ্লেষণ করে এখান থেকে কি এরকম প্রশ্ন আসে। দেখো, 2017 সাল থেকে 2025 সালের মধ্যে ঢাকা বোর্ডে এখান থেকে প্রশ্ন এসেছে কতটি? ক নাম্বার, মানে জ্ঞানমূলক প্রশ্ন আসছে 4টি। ঠিক আছে, অনুধাবনমূলক বা খ, এটা আসছে 4টি, গ নাম্বার আসছে 4টি এবং ঘ আসছে 4টি। অর্থাৎ এখান থেকে 4টা সৃজনশীল হয়েছে কেবল ঢাকা বোর্ডের মধ্যে। তুমি কল্পনা করতে পারো, একটা রচনা সেখান থেকে এক বছরে, মানে এ পর্যন্ত গত 2017 থেকে 25 এই সময়টার মধ্যে এখান থেকে 4বার সৃজনশীল প্রশ্ন আসছে। তাহলে অন্যতম গুরুত্বপূর্ণ একটা রচনা হচ্ছে অপরিচিতা। এরপরে ঢাকা বোর্ডে আসছিল এরকম। দেখো, রাজশাহীর মধ্যে এটা আসছে 6টা। ঢাকা বোর্ডে যেখানে আসছে 4টা, রাজশাহী বোর্ডে আসছে সেখান থেকে প্রশ্ন 6বার, মানে 6টা সৃজনশীল আসছে রাজশাহী বোর্ডে অপরিচিতা গদ্য থেকে। আমরা যদি একটু দেখি এমসিকিউর সংখ্যা, এই পর্যন্ত এমসিকিউ 12টা এমসিকিউ আসছে অপরিচিতা গদ্য থেকে ঢাকা বোর্ডে। ঠিক আছে, এখন একটু দেখো অপরিচিতা গদ্যের গুরুত্ব কত বেশি। অপরিচিতা মূলত কি নিয়ে আলোচনা করে? অপরিচিতা হচ্ছে একটা ছেলে যার যোগ্যতা বলতে সে উচ্চ শিক্ষিত একটা ছেলে, কিন্তু মানে বাহ্যিক পৃথিবী, বৈষয়িক পৃথিবী নিয়ে তার ধারণা খুবই কম। সেগুলো ব্যাপার জানে না, কিভাবে একটা পুরুষ পৌরুষ হয়ে ওঠে, একটা পুরুষের দায়িত্ব কর্তব্য, এগুলোর ব্যাপারে সে তেমন অবগত নয়। সে ছোটবেলা বড় হয়েছে, তার বাবার অঢেল সম্পত্তি ছিল, যেখানে তার বাবা একজন উকিল ছিলেন, উকালতি করে অনেক টাকা ইনকাম করার পর তিনি মারা গেছেন, সে টাকা রেখে গেছেন। এখন সেই ছেলে অনুপম, যে কিনা তোমরা জানো, সে গদ্যের শুরুতে তার বয়স বলতেছে 27 বছর। যে বয়সটাকে সে বলতে, সেটা না দৈর্ঘ্যের হিসেবে অনেক বড়, না গুণের হিসেবে অনেক বড়। তার জীবনের 27 বছরটা কিন্তু খুব বেশি বড় সময় না, অল্প বয়স, কিন্তু তার জীবনে ভালো কোনো গুণও নেই যেটাকে সে প্রকাশ করতে পারবে যে 27 বছরে আমি এই করে ফেলেছি। উপরন্তু তার জীবনের সমস্ত ব্যয় এবং তার জীবনের সমস্ত ভার দেখাশোনা করতো তার মা এবং তার মামা। সে সবসময় অন্দরমহলের কথা উঠতো এবং বসতো, তার মা তাদের পরিবারকে পরিচালনা করতো। কিন্তু যখন সে পড়াশোনা শেষ করে ফেলেছে, চাকরি বাকরিও করতেছে না, প্রিপারেশন নিচ্ছে না, এমন সময় তার দীর্ঘ সময় হচ্ছে সে বেকার,
কাজ নেই। এই অবসর সময়টার মধ্যে সে চাকরিরও প্রিপারেশন নিচ্ছে না বা কিছু করতে হবে এমনটা ভাবতেছেও না। কেননা তার বাবা যে পরিমাণ সম্পত্তি তার জন্য রেখে গিয়েছে, এগুলো দিয়ে সে দীর্ঘ সময় নিজের জীবনের ব্যয় নির্বাহ করতে পারবে। কিন্তু এই যে সময়টা, এই সময়ের মধ্যে তো তোমাদের মতন আজকে অবসর সময় কাটানোর মতন মোবাইল হাতে নেই। যে তিনি ফেসবুকে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করবেন, মেসেঞ্জারে যাবেন, ইউটিউবে সময় কাটাবেন, অথবা অন্য ধরনের কোনো খেলাধুলা করবেন। অনেকে বিভিন্ন ধরনের মোবাইলে গেমস খেলে না? এমন সময় কাটানোর মতন কোনো ইন্সট্রুমেন্ট তার হাতে ছিল না ওই যে সময়টার মধ্যে। তখন তার কাছে মনে হচ্ছে চতুর্দিকে অবসরের মরুভূমি। মানে যেটা হচ্ছে আনন্দহীন অবসর সময়টাকে সে পার করতে হচ্ছে। এমন সময় স্বাভাবিকভাবে প্রাকৃতিক কারণেই একজন প্রাপ্তবয়স্ক পুরুষের প্রয়োজন পড়বে স্ত্রী। অ এজন্য সে বারবার সমস্ত পৃথিবী ভুবনরূপী নারীরূপ সে দেখতে পাচ্ছিল। এমন সময় যে তার বন্ধু হরিশ এসে বলল যে, "একটা মেয়ে যদি বলো, একটা খাসা মেয়ে আছে।" সে বলল, "এটা নিয়ে আমার মামার দরবারে কথা বলে দেখো, আমার মামা এটা নিয়ে কি বলে।" অতঃপর দেখা গেল একটা মেয়ে নাম কল্যাণী, যার কানপুরে হচ্ছে যার পিত্তালয়। কিন্তু তারা থাকে হচ্ছে গিয়ে কলকাতাতে। তো কানপুরে যেখানে সরি কলকাতাতে পিত্তালয়, তার বাবা কানপুরে থাকে। কানপুরে ডাক্তার হচ্ছে তার বাবা। সেই কল্যাণী হচ্ছে তার বাবার একমাত্র মেয়ে। তারা আগে থাকতো নিজেদের গ্রামের বাড়িতেই, কিন্তু দেশের মধ্যে বংশমর্যাদা রক্ষা করে চলা কঠিন বলে তার বাবা কি করেছে ফ্যামিলি নিয়ে চলে গেছে দূরে। এখন এককালে এই যে কল্যাণী অপরিচিত গল্পের যে মূল নায়িকা, তাদের এককালে তাদের পরিবারের মধ্যে মানে অনেক ধন প্রাচুর্য ছিল। কিন্তু এখন একেবারে কম আছে। এখন যা আছে সেটাও সম্পূর্ণটাই কল্যাণীর পিছনে তার বাবা সম্পূর্ণ আছেন ব্যয় করতে প্রস্তুত। কিন্তু আ সবকিছু আলোচনা হয়ে গেল, কি দেওয়া হবে, কি নেওয়া হবে। বিয়ের সমস্ত আয়োজন যখন হয়ে গেল, কল্যাণীর বাড়িতে আ অনুপমরা গেল একবারে বিয়ার সাজে। বিয়ে তোমরা জানো বাকিটুকু, যে বিয়েতে যখন যাওয়া হলো তখন অনুপমের মামা করেছে এক অঘটন। সে সরাসরি বলতেছে যে সে চাচ্ছে হচ্ছে গিয়ে মেয়েকে যেমন গয়না দেওয়ার কথা ছিল, সে ঐরকম ওই গয়নাগুলোকে সে পরখ করে দেখতে চায়। আসলে যেমন গয়না দেওয়ার কথা ছিল, পাত্রীপক্ষ তেমন গয়না দিচ্ছে কিনা। তোমরা জানো এই ইস্যুটাকে কেন্দ্র করে শেষ পর্যন্ত অনুপমের বিয়ে ভেঙে যায়। বিয়ে ভেঙে যাওয়ার পর অনুপম দীর্ঘদিন একাকিত্বের মধ্যে মানে চারিদিকে যেন কল্যাণীকে কল্পনা করে কল্যাণীকে দেখতে পায়। সে তরু মর্মরে তার শব্দ শুনে সে কল্যাণীকে নিয়ে অনেক কিছু কল্পনা করে। একটা সময় পরে মানে সে যখন তার মাকে নিয়ে তিতে যাচ্ছে, ট্রেনের মধ্যে কল্যাণীকে দেখতে পায় এবং কল্যাণীকে সে জানতে পারেনি যে এই লোকটা কল্যাণী। কিন্তু তার চালচলন, তার কথাবার্তা এগুলো দেখে সে মুগ্ধ হয় এবং একটা সময় যখন ট্রেন থেকে নামে তখন তার মা জিজ্ঞেস করে ফেলে যে, "মা তোমার নাম কি এবং তোর বাবার নাম কি?" আ দেখা গেল তার মায়েরও মনে হয়েছে এই মেয়েটা ভদ্রঘরের, কিন্তু যথেষ্ট শিক্ষা-দীক্ষা না পাওয়ার কারণে এমন হয়েছে। ট্রেনের মধ্যে মেয়েটি কিছু অসংলগ্ন আচরণ করেছিল। যেমন ছোলা মুট খাওয়া, তারপর হচ্ছে কি যেন মেয়েদেরকে নিয়ে হাসাহাসি করা, পুরুষ মানুষের সামনে খাবার খাওয়া। এগুলো দেখে তার মায়ের কাছে মনে হলো এই মেয়েটা তো ভদ্রঘরের, কিন্তু অসংলগ্ন আচরণ করতেছে হচ্ছে পারিবারিক শিক্ষা না পাওয়ার কারণে। অতঃপর কল্যাণীরা নেমে যায়। পরবর্তীতে অনুপম আবার চেষ্টা করে পুনরায় এই মেয়েটাকে বিবাহ করার জন্য কল্যাণীর বাবার কাছে প্রস্তাব পাঠায় যেন কল্যাণীকে তার সাথে বিয়ে দেওয়া হয়। কিন্তু এটা আর হয়ে ওঠে না। এইটা হচ্ছে মূল আলোচনা গদ্যটির। তোমরা বিস্তারিত পড়বে। দেখো রাজশাহী বোর্ডে এখান থেকে ৬ বার সৃজনশীল আসছে, যেখানে ক নাম্বার ৬ বার, খ নাম্বার ৬ বার, গ ৬ বার এবং ঘ হচ্ছে ৬ বার। আর এমসিকিউ আসছে ১০ টি। চট্টগ্রাম বোর্ডে আসছে ৭ বার। ঠিক আছে? সিলেট বোর্ডে ৪ বার। এমসিকিউ আসছে ৯ টি। দেখো চট্টগ্রাম বোর্ডে এমসিকিউ আসছে ১২ টি, যেটা ঢাকা বোর্ডে প্রায় সমতুল্য। সিলেট বোর্ডে ৪ বার আসছে, এটা ঢাকা বোর্ডের সমতুল্য। আর এমসিকিউ আসছে ৯ বার। মানে সৃজনশীল প্রশ্ন আসছে ৪ বার আর এমসিকিউ আসছে ৯ বার। বরিশাল বোর্ডে সৃজনশীল আসেনি ওইভাবে, আসছে হচ্ছে এমসিকিউ ১৩ টি এমসিকিউ আসছে। যশোর বোর্ডে ৪ টা সৃজনশীল এসেছে, যেখানে ক, খ, গ, ঘ ৪ বার করে এসেছে। কুমিল্লা বোর্ডে ৬ বার প্রশ্নটি এসেছে, যেখানে এমসিকিউ এসেছে সর্বোচ্চ ১৫ বার। ওকে, আমাকে একটু কষ্ট করে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও অপরিচিতা গদ্য থেকে সবথেকে বেশি এমসিকিউ এসেছে কোন বোর্ডে। কমেন্ট বক্সে জানিয়ে দাও অপরিচিতা গদ্য থেকে সবথেকে বেশি এমসিকিউ আসছে কোন বোর্ডে। একটু কষ্ট করে তোমরা যারা ক্লাসে আসো কমেন্টে এঙ্গেজ থাকার চেষ্টা করো। তুমি যদি ক্লাসের মধ্যে মনোযোগ না হও, ক্লাসে থেকে তুমি যদি মেসেঞ্জার ইউজ করো,
তারপর হোয়াটসঅ্যাপ ইউজ করো, টেলিগ্রাম ইউজ করো, তাহলে ক্লাসটা তুমি করবে কিন্তু ক্লাসের কোনো ধরনের উপকারিতা তুমি পাবে না, ক্লাসের উপযোগ তোমার থাকবে না। ঠিক আছে? সুতরাং এসএসসি পরীক্ষা তোমাদের খুবই কাছাকাছি, জুলাই মাসের পরীক্ষা, অমনোযোগী হওয়ার কোনো সুযোগ নেই। মারিয়া বিনতে হুসাইন কুমিল্লা, জিহাদ হাসান সে বলল কুমিল্লা। আমি তো এই দুইজনের কাছ থেকে কেবল আনসার আশা করতেছি না, সবার কাছ থেকে উত্তর চাচ্ছি। কানিজ ফাতিমা কুমিল্লা, বাকিদের কাছ থেকে আমরা উত্তর চাচ্ছি, একটু কষ্ট করে সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো, কমেন্টে তোমাদের মতামত জানিয়ে দাও। আর বাকি যে কাজটুকু বলেছিলাম আবার সেটা বলছি, তোমরা ক্লাসটাকে একটু কষ্ট করে শেয়ার দিয়ে তোমাদের অন্য বন্ধু বান্ধবদের ক্লাসে নিয়ে আসার সুযোগ করে দাও। ঠিক আছে? আসি সামনের দিকে আমরা। দিনাজপুর বোর্ডে এটা 2 বার আসছে সৃজনশীল আকারে, আর 14 বার এখান থেকে এমসিকিউ এসেছে। ময়মনসিংহ এখান থেকে 2 বার প্রশ্ন এসেছে হচ্ছে গিয়ে সিকিউ সৃজনশীল, আর 10 বার এখান থেকে এসেছে এমসিকিউ প্রশ্ন। এই অপরিচিতা নিয়ে বিগত বছরের তথ্য তোমরা বুঝতে পেরেছো কিনা? এবার সবাই বলতে হবে অপরিচিতা নিয়ে বিগত বছরের প্রশ্ন এবং এটার যে সম্ভাবনা, গুরুত্ব তোমরা বুঝতে পেরেছো কিনা? কথা বলো। নাবিল আহমেদ নবী এতক্ষণে কমেন্ট করতেছে, তোমাদের কি নেটওয়ার্ক স্লো হচ্ছে না তোমাদের কাছে ভয়েস পৌঁছাতে সময় নিচ্ছে? ওকে, মারিয়া বিনতে হুসাইন বললো সে বুঝতে পেরেছে। এই ঘুরে ফিরে কয়েকজন ক্লাসের মধ্যে রেসপন্স করতেছে, বাকিদের রেসপন্স পাচ্ছি না, এটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা চেষ্টা করতেছি তোমাদেরকে পরিপূর্ণভাবে পুরোটা তথ্যকে তোমাদের সাথে শেয়ার করার জন্য, কিন্তু যদি তোমরা আমাদের সাথে এনগেজ না হও তাহলে তো আমাদের ক্লাসের মোটিভেশন হারিয়ে যাবে। ওকে, জাহিদ হাসান বললো বুঝতে পেরেছে, অসংখ্য ধন্যবাদ। কানেজ ফাতেমা তোমাকেও ধন্যবাদ। আমরা সামনের দিকে আগাই। দেখো পরে যে সাহিত্যে খেলা, সাহিত্যে খেলা হচ্ছে প্রমোদ চৌধুরী লেখা একটা নতুন প্রবন্ধ। প্রমোদ চৌধুরীকে তোমরা চিনো? বলতো প্রমোদ চৌধুরীকে বলা হয় বাংলা সাহিত্যের একটা ধারার জনক। দেখি কে বলতে পারো কিনা। প্রমোদ চৌধুরীকে বলা হয় বাংলা সাহিত্যে একটি নতুন ধারার জনক, সেই নতুন ধারাটি কি? প্রমোদ চৌধুরী বাংলা সাহিত্যে একটি নতুন ধারার জনক এবং সেই ধারাটির নাম কি? একটু সময় নিচ্ছি আমি, তোমাদের সেই উত্তরটি দেওয়া হয়ে গেলে আমি শুরু করব। যদি জানো তাহলে বলবা যে এটা, আর না জানলে বলো যে স্যার জানা নেই, তাহলে আমি বলে দেব। ঠিক আছে? একটু দ্রুত করো। প্রমোদ চৌধুরী বাংলা সাহিত্যে একটি নতুন ধারার জনক, সেই ধারাটির নাম কি? বা বাংলা রচনায় একটি নতুন ধারার জনক, নতুন রীতি। হ্যাঁ, জিহাদ হাসান। হ্যাঁ, প্রমোদ চৌধুরী বাংলা রচনায় চলিত রীতির জনক, এবং তার বিখ্যাত একটি কবি যে কি যেন পত্রিকা আছে, নাম হচ্ছে সবুজ পত্র, যেটার মাধ্যমে তিনি, প্রমোদ চৌধুরীর আগে অন্যান্য সাহিত্যিকরা মনে করতেন মনের ভাব প্রকাশের জন্য কেবলই সাধু ভাষা ব্যবহার করতে হবে, সাধু ভাষা ব্যবহার করে মনের ভাব প্রকাশ করতে হবে। রবীন্দ্রনাথ এবং অন্যান্য সাহিত্যিকদেরকেও তুমি দেখবে তারা অধিক পরিমাণে সাধু ভাষা ব্যবহার করতেছিলেন, এমনকি কবি কাজী নজরুল ইসলামও। কিন্তু প্রমোদ চৌধুরী প্রথমবারের মতন চলিত রীতি নিয়ে আসেন এবং তিনি প্রমাণ করে দেন চলিত ভাষায় ও মনের ভাব প্রকাশ করা সম্ভব। যদি প্রাথমিক অবস্থায় তাকে বলা হয়েছিল চলিত ভাষা এটা আঞ্চলিক চলে আসবে, এটা ছোটদের ভাষা হয়ে যাবে, উচ্চাঙ্গীন হবে না, ক্লাসিক্যাল হবে না, বিভিন্ন বাধা ছিল, কিন্তু দিন শেষে তিনি সফল এবং আমরা এখন চলিত ভাষাটাকেই সব থেকে বেশি ব্যবহার করি। ওকে, সাহিত্য খেলা, এখান থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন পাবো না, আমরা একটু দেখি সাহিত্য খেলা কি নিয়ে কাজ করেছে। প্রমোদ চৌধুরীর সাহিত্য খেলা প্রবন্ধটি সর্বপ্রথম প্রকাশিত সবুজ পত্র পত্রিকার শ্রাবণ 1322 বঙ্গাব্দ 1915 খ্রিস্টাব্দে। পরে তা তার প্রবন্ধ সংগ্রহ বইয়ে সংকলিত হয়। এই প্রবন্ধে সাহিত্য চর্চার আদর্শ ও উদ্দেশ্য সম্পর্কে লেখকের মতামত ও দৃষ্টিভঙ্গি সুস্পষ্ট পরিচয় পাওয়া যায়। লেখাটি ঈষৎ সংক্ষিপ্ত আকারে এখানে মুদ্রিত হয়েছে। তোমাদের যে সাহিত্য খেলার যে রচনাটা, এটার উপর যখন ক্লাস নেবে বিজনেস স্টাডি, তো প্রত্যেকটা টপিকের উপর আশা করি ক্লাস রাখবে, যদি তোমরা প্রস্তুত থাকো, যদি তোমাদের প্রয়োজন হয়, শিক্ষার্থীরাদের প্রয়োজনের অনুসারে বিজনেস টাইটান এটার উপর প্রত্যেকটা টপিকের উপর সাহিত্যের ক্লাস রাখবে পরীক্ষার আগ মুহূর্তে। ঠিক আছে? এখন তোমাদের এনগেজ হওয়া তোমাদের প্রয়োজনের উপর নির্ভর করবে বিজনেস টাইটানের সিদ্ধান্ত। তো যখন এটা পড়বে তখন তোমরা জানতে পারবে যে এটা একেবারে সংক্ষেপণ করে লেখা হয়েছে,
যেটা বলা হচ্ছে প্রমোদ চৌধুরীর মতে সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে সকলকে আনন্দ দান করা। সাহিত্যের উদ্দেশ্য কি? সকলকে আনন্দ দান করা, কারো মনোরঞ্জন করানো। আচ্ছা, কারো মনোরঞ্জন করা নয় হবে, হ্যাঁ, কারো মনোরঞ্জন করা নয়। ওকে, সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য হয়ে পড়বে সধর্মচ্যুত। যেখানে সাহিত্য সৃষ্টি করা হয়েছে আনন্দ দেওয়ার জন্য, সাহিত্যিকে তার মনের ভাব তার রচনার মাধ্যমে প্রকাশ করবেন, সেক্ষেত্রে যদি সাহিত্য হয়ে যায় কারো মনোরঞ্জন করা, যেমন তোমার জন্য আমি যদি কবিতা লিখি, ব্যক্তিকে উদ্দেশ্য করে কবিতা লিখি, তখন সেই কবিতাগুলো হয়ে যায় মনোরঞ্জন করা বা কাউকে তুষ্যমুদি করা। এমন অনেক কবিতা আমরা জীবনে পড়ে বড় হয়েছি, তাই না? যে দুই একজন ব্যক্তিকে নিয়ে কবিতা, তাকে নিয়ে রচনা, তাকে নিয়ে প্রবন্ধ, এগুলো পড়ে আমাদের দীর্ঘ সময় এমন অবস্থা হয়েছে বাংলাদেশিদের মনে তার যাকে বারবার বোঝানো হয়েছে তাকে নিয়ে অনেক রচনা, একসময় বাঙালি ছেলেপেলে তার বিরুদ্ধেই প্রচুর ঘৃণা বিদ্বেষ পোষণ করতে শুরু করেছে। এটা কোনোটাই উচিত নয়। কোন একজন ব্যক্তিকে অতি মানব বানানো যেমন উচিত নয়, তার কৃতিত্বকে একবার অস্বীকার করাটা উচিত নয়, আমাদের কাম্য নয়। আমরা কাউকে অনেক বেশি উপরে তুলবো না এবং কাউকে খুব বেশি নিচেও নামাবো না। প্রত্যেককে তার অবস্থান এবং যোগ্যতা, কর্মের বিচারে তাকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করব। ওকে, দেখো, অন্যদিকে সাহিত্যের উদ্দেশ্য শিক্ষাদান করাও নয়। সাহিত্য উদ্দেশ্য শিক্ষাদান করাও নয়, কারণ পাঠ্য বিষয় মানুষ পড়ে অনিচ্ছায়। দেখো, তোমার যে ক্লাস, তোমার যে পাঠ্য বই, এগুলো তুমি কি খুব নাচতে নাচতে পড়ো? খুব মজা পাওয়ার জন্য তুমি পড়ো? এই যে হিসাব বিজ্ঞান, তারপর কি যেন ম্যানেজমেন্ট, তারপর অন্যান্য যে সাবজেক্ট গুলো তোমাদের আছে, এগুলো কি তুমি নাচতে নাচতে পড়ো? ব্যবসা সংগঠন, না, তুমি বাধ্য হয়ে পড়ো। কিন্তু সাহিত্য এরকম বাধ্য হয় না। সাহিত্য মনের ইচ্ছায় বা মনের সুখে, এখান থেকে উপযোগ পাওয়ার জন্য, আত্মিক প্রশান্তি পাওয়ার জন্য মানুষ সাহিত্য পড়ে। লেখক বলতেছেন পাঠ্য বিষয় মানুষ কারণ পাঠ্য বিষয় মানুষ পড়ে অনিচ্ছা এবং বাধ্য হয়ে। পক্ষান্তরে সাহিত্যের রস আস্বাদন করে মানুষ স্বেচ্ছায় ও আনন্দে। তাছাড়া শিক্ষার উদ্দেশ্য জ্ঞানের বিষয় জানানো, পক্ষান্তরে সাহিত্যের উদ্দেশ্য মানুষের মনে সাড়া জাগানো। শিক্ষার উদ্দেশ্য তোমাকে নতুন নতুন তথ্য জানানো, নতুন বিষয় জানানো, আর সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে কি তোমার ভিতর থেকে তোমাকে জাগিয়ে তোলা। লেখকের মতে সাহিত্যের সঙ্গে তুলনা চলে খেলাধুলার। খেলাধুলা যেমন নিছক আনন্দই প্রদান, সাহিত্যও তাই। খেলাধুলায় যেমন আনন্দ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই, সাহিত্যের উদ্দেশ্য তেমনি একমাত্র আনন্দ দান করা। এইটা হচ্ছে প্রমোদ চৌধুরীর সাহিত্যে খেলার মূল আলোচনা। এই, আমাকে বলো, সাহিত্যে খেলার আলোচনাটা মোটামুটি ধরতে পেরেছো কিনা? সুপ্রিয় শিক্ষার্থীরা যারা ক্লাসে আসো, একটু কষ্ট করে কমেন্টে এঙ্গেজ থাকো। তোমাদের যে সকল বন্ধুরা ক্লাসে প্রথমে এসেছিল কিন্তু মাঝখানে চলে গেছে, তাদেরকে আবার মেনশন দাও। তারা হয়তো জানে না যে আমরা ক্লাসটি করতেছি। একটু কষ্ট করে তোমরা তাদের কাছে ক্লাসটি পৌঁছে দাও, এটা তোমাদের দায়িত্ব। আমাদের দায়িত্ব তোমাদেরকে তথ্য দেয়া, আমাদের দায়িত্ব তোমাদেরকে বুঝিয়ে দেয়া, আর সেই তথ্যটা অন্যদের কাছে শেয়ার করাটা হচ্ছে তোমাদের একান্ত দায়িত্ব। ঠিক আছে? মারিয়া বিনতে হোসেন বলল সে বুঝতে পেরেছে। বাকিদের কি অভিমত? তোমরা বুঝতে পেরেছো? জিহাদ হাসান বললো বুঝতে পেরেছে। এই বাকিরা জানাও তোমরা বুঝতে পেরেছো কিনা, তাহলে আমরা সামনের দিকে আগাবো। ওকে, এমন ক্লাস খুবই কম পাবে, ঠিক আছে? এমন ক্লাস, ফ্রি ক্লাস খুবই কম পাবে যেখানে তোমাকে পরিপূর্ণ একটা বাংলা প্রথম পত্রের উপর সম্পূর্ণ বিষয়টাকে তোমাকে একটা সামারিতে দেখানো হবে, কোনটা খুব বেশি গুরুত্বপূর্ণ, যেটা কোনটাতে বিগত বছরগুলোতে বেশি প্রশ্ন আসছে, আর যেটা একেবারে নতুন সেটার একটা ফান্ডামেন্টাল যে ধারণা তোমাদেরকে দিয়ে দেওয়া। এটা খুব কম ক্লাসে পাবে তোমরা। ওকে, বিলাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি রচনা, এটার গুরুত্ব বলে শেষ করা যাবে না। দেখো, এটাও পুরাতন একটি সাহিত্য, যেখান থেকে ঢাকা বোর্ডে প্রশ্ন এসেছে। সিকিউ আসছে একবার আর এমসিকিউ আসছে 7 বার। রাজশাহী বোর্ডে সিকিউ 2 বার, এমসিকিউ 8 বার। চট্টগ্রাম বোর্ডে সিকিউ এসেছে 3 বার সর্বোচ্চ সংখ্যক, আর এমসিকিউ আসছে 7 বার। ওকে, সিলেট বোর্ডে সিকিউ আসছে 2 বার আর এমসিকিউ আসছে 6 বার। বরিশাল বোর্ডে কেবল এমসিকিউ আসছে 82 থেকে 7 বার। যশোর বোর্ডে 2 বার, এমসিকিউ আসছে 8 বার। কুমিল্লা বোর্ডে সিকিউ 2 বার আর এমসিকিউ
6 বার। দিনাজপুর বোর্ডে সিকিউ 3 বার, মানে সৃজনশীল প্রশ্ন আসছে 3 বার বা 3টি, আর এমসিকিউ আসছে হচ্ছে 8টি বা 8 বার। ময়মনসিংহ বোর্ডে সিকিউ আসছে 3টি আর এমসিকিউ আসছে 5টি। ঠিক আছে, তাহলে যদি বলা যায় বিলাসী গদ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তুলনামূলকভাবে এটা স্থান অপরিচিতার একটু পরে। ঠিক আছে, অপরিচিতার গুরুত্ব যতটুকু বেশি সেখান থেকে একটু কম হচ্ছে বিলাসীর গুরুত্ব বোর্ড পরীক্ষাগুলোর জন্য, কিন্তু গুরুত্ব কিন্তু একেবারেই কম না, অপরিচিতা থেকে একটু কম। অপরিচিতা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ টপিকগুলোর একটি। ঠিক আছে, বুঝতে পেরেছো? তোমরা বুঝতে পারলে আমরা সামনের দিকে আগাবো। ঠিক আছে, বুঝতে পেরেছো কিনা? বিলাসী এতটুকু বোঝা গেলে আমরা সামনের দিকে আগাই। তোমাদের এগুলো নিয়ে তোমাদের প্রয়োজন অনুসারে বিজনেস সেটান আরো ক্লাসের আয়োজন করবে। ঠিক আছে, তোমাদের প্রয়োজনের ভিত্তিতে যদি প্রয়োজন পড়ে প্রত্যেকটা টপিক ধরে ধরে বিজনেস সেটান ক্লাস দেবে, সেটা হচ্ছে তোমাদের প্রয়োজনের আলোকে নির্ভর করবে, তোমাদের রেসপন্স অনুসারে নির্ভর করবে। ওকে, নাবিল আহমেদ নাবিল বলে বুঝতে পেরেছে, কানিস ফাতেমা সে বলে বুঝতে পেরেছে, বাকিরা কোথায়? ওকে, আমরা সামনের দিকে আগাই। অর্ধাঙ্গী, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সাহিত্য হচ্ছে তোমাদের জন্য, একেবারে নতুন, একেবারে নতুন একটা সাহিত্য হচ্ছে এই যে অর্ধাঙ্গী। এটা আমি বলবো অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এটা থেকে শুধু এসএসসি না, এসএসসির পরে এসএসসি প্লাস অ্যাডমিশন, এই দুইটার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, শুধু এসএসসি না। ঠিক আছে, আরাফাত একটু ক্লাসে মনোযোগী হওয়ার চেষ্টা করো। বিষয়টা হচ্ছে অর্ধাঙ্গী প্রবন্ধটা একেবারে নতুন, যেখানে রুকিয়া সাখাওয়াত চেষ্টা করেছেন যে নারী যে অর্ধ অঙ্গ, দেখো তোমাদের একটা ছবি দিয়েছি আমরা, অর্ধেক অঙ্গ অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা আমরা দেইনি, আমার একটা ছবি নিয়েছি যেখানে অর্ধেকটা দেখা যাচ্ছে আর অর্ধেকটা দেখা যাচ্ছে না। রুকিয়া সাখাওয়াত হোসেন বোঝাতে চাচ্ছেন হচ্ছে নারী যদি অর্ধাঙ্গী হয়, নারী যদি অর্ধাঙ্গী হয় তাহলে নারীদেরকে ছোট করে দেখে যে সমাজ, অথবা নারীকে যে সমাজে মূল্যায়ন করা হয় না, সে সমাজ আসলে পরিপূর্ণ একটি সমাজ হতে পারে না, কারণ সে সমাজ অর্ধেকটা হয়ে থাকে। ঠিক আছে, এটা নিয়ে বেগম রুকিয়া কি বলেছেন আমরা একটু সামান্য দেখে তারপর সামনের দিকে আগাবো। বেগম রুকিয়ার অর্ধাঙ্গী প্রবন্ধে 19 শতকের শেষ ও 20 শতকের গোড়ায় ভারতবর্ষে পুরুষ শাসিত সমাজ জীবনের সব ক্ষেত্রে নারী, বিশেষ করে মুসলমান নারী সমাজের পশ্চাৎপদতা, পশ্চাৎপদতা মানে হচ্ছে পিছনে পড়ে থাকা। ঠিক আছে, পশ্চাৎপদতা, দুর্বহ জীবন ও অধিকারহীনতাকে দেখানো হয়েছে। খেয়াল করো, আমি আবারও বলতেছি, গুরুত্বপূর্ণ কথাটা এখানে চলে আসতেছে। বেগম রুকিয়ার অর্ধাঙ্গী প্রবন্ধে 19 শতকের শেষ ও 20 শতকের গোড়ায় ভারতবর্ষে পুরুষ শাসিত সমাজ জীবনের সব ক্ষেত্রে নারী, বিশেষ করে মুসলমান নারী সমাজের পশ্চাৎপদতা, তারা যে একটু পিছনে পিছনে পড়ে আছে, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। দুর্বহ জীবন ও অধিকারহীনতাকে দেখানো হয়েছে। পুরুষের নিদারুণ স্বার্থপরতা ও আধিপত্যকামী মানসিকতার প্রেক্ষাপটে, এই যে পুরুষ যে নিদারুণ স্বার্থপরতা দেখায় এবং চেষ্টা করে হচ্ছে আধিপত্য বিস্তার করতে নারীদের উপর, সেটার ক্ষেত্রে এখানে আলোচনা করা হয়েছে। অত্যন্ত ব্যথিত হৃদয়ে বেগম রুকিয়া আবেগধর্মী যুক্তি প্রদান, দেখো এখানে আবেগেরও আলোচনা হয়েছে, আবার যুক্তি দিয়েও তিনি সেই আবেগটাকে মূল্যায়ন করার চেষ্টা করেছেন। বেগম রুকিয়া আবেগধর্মী যুক্তি প্রদান এই রচনায় নারী সমাজকে জ্ঞান চর্চা ও কর্মব্রত, অধিকার সচেতনতা ও মুক্তি আকাঙ্ক্ষায় আকৃষ্ট করতে সচেষ্ট হয়েছেন। তিনি দেখাতে চেয়েছেন সমাজে পূর্ণ ও স্বাভাবিক গতিতে অগ্রসর হতে পারছে না, তার কারণ পরিবার ও সমাজ জীবনের অপরিহার্য অর্ধেক শক্তি নারী সমাজের দুর্বল ও অবনত অবস্থা। সমাজে যে একটা অর্ধেক অংশ নারী, তাদেরকে তো তুমি অ্যাভয়েড করে, তাদেরকে অবদমিত করে, তাদেরকে যদি তুমি কুণ্ঠাসা করে, কখনোই কোনো সমাজ অগ্রগতিতে পৌঁছাতে পারবে না, এটাই তিনি বোঝাতে যাচ্ছেন। এই জন্য পুরুষ সমাজের দৃষ্টিভঙ্গি সংকীর্ণতাকে দায়ী করেছেন তিনি। খেয়াল করো, আমাদের যে পরিবার, আমাদের প্রত্যেকটা পরিবারে আমাদের বাবার থেকে কোনো অংশেই কম নেই হচ্ছে আমাদের মায়ের অবদান।
আমাদের যে সমাজ মায়েদের অবদানকে ছোট করে দেখে সেই সমাজ কখনো ফাংশন করবে না। কিন্তু আমাদের যে সমাজ, বিশেষ করে বাঙালি সমাজ, এখানে প্রাচীন কাল থেকে মাকে পরিবারের অন্যতম কর্তা ব্যক্তি হিসেবে দেখা হয়। যেক্ষেত্রে বাড়ির মালিক বাবা হলেও দেখা গেল সমস্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মায়ের একটি প্রধান ভূমিকা থাকে। ছেলেমেয়ের মন মানসিকতা গঠন, শিক্ষা দীক্ষার উপরও মায়ের একটি প্রধান ভূমিকা রয়েছে। লেখক এটা বলতেছেন তাদেরকে যদি আমরা অবহেলা করি, অবজ্ঞা করি, তাহলে সে সমাজ ভালো করে দাঁড়াতে পারবে না। এই রচনায় তিনি নারী জাগরণের পক্ষে যে সুচিন্তিত, দৃঢ় ও বলিষ্ঠ মতামত ব্যক্ত করেছেন, তাতে তার মন্তব্যে আছে আবেগের গাঢ়তা আর যুক্তিতে আছে তীক্ষ্ণতা। তিনি শুধু তীক্ষ্ণ যুক্তি দিয়ে বোঝাচ্ছেন না, তিনি আবেগ দিয়ে বোঝাচ্ছেন, আবেগের পাশাপাশি তিনি যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করতেছেন। তিনি দেখাতে চেয়েছেন সমাজ জীবনে অগ্রগতি ও কল্যাণ সাধনের জন্য নারী জাগরণ এবং সে সঙ্গে পুরুষ সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কোনো বিকল্প নেই। একই সাথে সমাজকে পরিবর্তনের জন্য তোমাকে নারীর যেমন জাগরণ লাগবে। নারী জাগরণ বলতে কি? নারী এসে শুধু রাজপথে স্লোগান দেবে, নারী পুরুষের মতো ড্রেস পরবে, নারী শুধু কেনাকাটা করবে, কসমেটিক্স কিনবে আর ট্যুর দেবে, এগুলো না। নারী যে দায়িত্ব কর্তব্য সমাজ, পরিবার এবং রাষ্ট্রের সকল ক্ষেত্রে নারী যে দায়িত্ব আছে পুরুষের মতন, সেই পরিপূর্ণ দায়িত্বটুকু, অধিকারটুকু ভোগ করা, দায়িত্বটুকু পালন করাটাই হচ্ছে নারী জাগরণ। যদি নারী বুঝবে আসলে আমি ইটসেলফ, আমি নারী, আমাকে কারো করুণাই, আমার নারীকে কোটা দিতে হবে কেন? নারী কোটা দরকার? নারীকে কোটা দেওয়া মানে তো নারীকে শর্ট করে ফেলা, নারীর জন্য বরাদ্দ সিট রাখা মানে তো নারীকে শর্ট করে ফেলা। নারীর সকল ক্ষেত্রে নারী যে সমাজের অংশ 50% সেটাকে মূল্যায়ন করা। ঠিক আছে? আমরা যদি তোমরা এই আলোচনাটুকু বুঝতে পারো তাহলে আমরা সামনের দিকে আগাবো। একজন প্রশ্ন করেছেন জিহাদ হাসান, অর্ধাঙ্গিক সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ কিনা? হ্যাঁ, আমি বলবো এই সময়ের মধ্যে অর্ধাঙ্গী অবশ্যই সৃজনশীলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমাদের যে 6টা প্রবন্ধ আসছে নতুন করে, এখান থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অর্ধাঙ্গী। জিহাদ, বুঝতে পেরেছো? ওকে। মারিয়া বিনতে হুসাইন বলল বিলাসবহুল ক্লাস দিতে। হ্যাঁ, বিজনেস সাইডটা তোমাদের জন্য অনেক ক্লাসের ব্যবস্থা রাখবে। ঠিক আছে? অনেক ক্লাস হবে। এটা আজকে শুরু হলো তোমাদের এই যাত্রা। আজকে প্রথম ক্লাস, সামনে অনেক ক্লাস হবে। সুতরাং তোমরা একটু বিজনেস টাইটানের সাথে থেকো, ক্লাসগুলো শেয়ার করো, তাদের কার্যক্রমের অংশীদার হওয়ার জন্য চেষ্টা করো। বিগত বছরগুলোতে তোমরা দেখবা বিগত বছরেই বিজনেস টাইটানের অভাবনীয় সাফল্য ছিল। শুধু এসএসসি পরীক্ষার মধ্যেই না, ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট অর্থাৎ সি ইউনিট, ব্যবসায় শিক্ষা যে বিভাগ, সেখান থেকে বিজনেস টাইটানের অসংখ্য শিক্ষার্থী শুধু চান্সই পায় নাই, একেবারে পজিশন করেছে। ঠিক আছে? সুতরাং তোমরা এটা নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই যে বিজনেস টাইটান তোমাদেরকে কোন টপিকে ক্লাস দিবে কিনা। শুধু তোমরা বিজনেস টাইটানের সাথে থাকবে এবং ক্লাসগুলো শেয়ার দিবে, নিজেরা ক্লাস থেকে কিছু নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? এতটুকু বুঝতে পেরেছো কিনা? এতটুকু বুঝলে আমরা সামনের দিকে আগাবো। আচ্ছা, ঠিক আছে, ক্লাসের রুটিন তোমরা পেয়ে যাবে, পেজে আপলোড করা হবে। ওকে, এতটুকু বুঝতে পেরেছো কিনা, হা বা না? এই অর্ধাঙ্গী তোমরা বুঝতে পারলে আমরা সামনের দিকে আগাবো। বিজনেস টাইটানের একজন সম্মানিত শিক্ষক শাওন আল ইমন স্যার, স্যারকে আমাদের ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ঠিক আছে, দেখো তোমরা এতটুকু বুঝতে পেরেছো কিনা? ওকে, ঠিক আছে, এতটুকু বুঝতে পারলে আমরা চলে যাচ্ছি হচ্ছে যৌবনের গান। এটাও একটা নতুন কবি কাজী নজরুল ইসলামের একটা প্রবন্ধ, যেখানে আগে খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের আমার পথ, আমার পথের জায়গায় নিয়ে আসা হয়েছে যৌবনের গান। কবি কাজী নজরুল ইসলাম বিশেষ করে তারুণ্যকে, যারা মনে প্রাণে তরুণ এবং কাজে কর্মে তরুণ, তাদেরকে কেবল তিনি তারুণ্য বলতে চাচ্ছেন এবং তাদের জন্য তিনি কিছু কথা বলেছেন একটা অভিভাষণ দিতে গিয়ে, একটা বক্তৃতা দিতে গিয়ে। সেটাই আমরা একটু কথা বলবো। এটা বিগত বছরগুলোতে সিলেবাসে ছিল না, এই কারণে এখান থেকে কোনো প্রশ্ন ছিল না। এই জন্য আমরা এটার ফান্ডামেন্টাল যে ধারণা, সেটা নিয়ে আমরা কথা বলবো, মৌলিক ধারণা নিয়ে। দেখো, 1932 খ্রিস্টাব্দে সিরাজগঞ্জে মুসলিম যুব সমাজের অভিনন্দনের উত্তরে তাদের উদ্দেশ্যে কাজী নজরুল ইসলাম যে প্রাণোচ্ছল ভাষণ দিয়েছিলেন। দেখো, 1932 সালে সিরাজগঞ্জে কবি কাজী নজরুল ইসলামকে দাওয়াত দেওয়া হয় একটা সংগঠনের পক্ষ থেকে। সে দাওয়াতের মধ্যে এসে তাকে কিছু কথা বলতে দেওয়া হয়েছিল। অভিনন্দন জানানোর পর তিনি সেখানে যে বক্তৃতা দিয়েছিলেন সেটাই যৌবনের গান
রচনা হিসেবে বর্তমানে লেখা হয়েছে অথবা পাঠ্য নেওয়া হয়েছে। এই অভিভাষণে কবি দুরন্ত দুর্বার যৌবনের প্রশান্তি উচ্চারণ করেছেন। কারণ যৌবন হচ্ছে অফুরন্ত প্রাণশক্তির আধার। যৌবন মানুষের জীবনকে করে গতিশীল ও প্রত্যাশাময়। দুর্বার উদ্দীপনা, ক্লান্তিহীন উদ্যম, অপরিসীম উদার্য, অফুরন্ত প্রাণচঞ্চলতা ও অটল সাধনার প্রতীক। যৌবন মৃত্যুকে তুচ্ছ করে সংস্কারে বেড়াজাল ছিন্ন ভিন্ন করে সকল বাধা পেরিয়ে এগিয়ে যায় সমাজ, প্রগতি ও নতুন স্বপ্নময় মুক্ত জীবনের পথে। খুব দারুণ কথা বলেছেন কবি কাজী নজরুল ইসলাম। দেখো, যৌবনের মূল কথাগুলো তিনি তুলে নিয়ে আসছেন। এটা ক্লাস যে স্যার নিবেন, এটার উপর বিস্তারিত সে স্যার আশা করি ইনশাআল্লাহ বিস্তারিত ক্লাস আলোচনা করবেন। এখন আমাদের ক্লাস যেহেতু এটা শুধু প্রশ্নটাকে বিশ্লেষণ করা, আমরা এখানে খুব একটা সময় নষ্ট করব না। আমি আবার কথাটা বলতেছি, যৌবন কি? দেখো, যৌবন হচ্ছে অফুরন্ত প্রাণশক্তির আধার। যৌবন মানুষের জীবনকে করে গতিশীল ও প্রশান্ত প্রত্যাশাময়। দুর্বার উদ্দীপনা, ক্লান্তিহীন উদ্যম, অপরিসীম ঔদার্য, অফুরন্ত প্রাণচঞ্চলতা ও অটল সাধনার প্রতীক। যৌবন মৃত্যুকে তুচ্ছ করে সংস্কারের বেড়াজাল ছিন্ন ভিন্ন করে সকল বাধা পেরিয়ে এগিয়ে যায় সমাজ, প্রগতি ও নতুন স্বপ্নময় মুক্ত জীবনের পথে। শুধু তুমি এতটুকু কথাটাকে যদি তুলে ধরতে পারো, তোমার সৃজনশীল প্রশ্নের গ নাম্বার যেটা প্রয়োগ, সেটার মধ্যে তুমি এতটুকু ধারণা যদি তুলে নিয়ে আসতে পারো আর উদ্দীপকের ধারণাটাকে এখান থেকে বিশ্লেষণ করতে পারো, তাহলে তুমি পরিপূর্ণ 3 নাম্বার পেয়ে যাবে। আমি আবারও বলি, সৃজনশীলে ভালো করার জন্য তোমাকে পাঠ পরিচিতিকে সব থেকে বেশি প্রায়োরিটি দিতে হবে। ঠিক আছে? এই তথ্যটা আমরা ক্লাসের শেষে তোমাদের সাথে আরো কিছু তথ্য শেয়ার করব পরীক্ষাতে ভালো করার উপায় নিয়ে। আমরা একটু সামনের দিকে আগাই। আর বিপন্ন মানবতার পাশে সে দাঁড়ায় সেবাব্রতী ভূমিকা নিয়ে। পক্ষান্তরে রক্ষণশীলতা, জড়তা, সংস্কারাচ্ছন্নতা ও পশ্চাৎপদতাময় বার্ধক্য বাধা হয়ে দাঁড়ায় জীবনের প্রাণবন্ত অগ্রগতির পথে। এটা এই মুহূর্তে আমাদের দেশে দাঁড়িয়েছে এক বড় সমস্যা হয়ে, যেখানে তরুণরা নিয়ে এসেছিল এক বিপ্লব, যে বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার প্রত্যাশা ছিল। নতুন করে বাংলাদেশকে সাজানো হবে রাষ্ট্রযন্ত্রকে, রাষ্ট্র ব্যবস্থাকে, সংবিধানকে সংস্কার নিয়ে আসা হবে। সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে কারা? দেখো তো, পক্ষান্তরে রক্ষণশীলতা, জড়তা, সংস্কারাচ্ছন্নতা ও পশ্চাৎপদতাময় বার্ধক্য বাধা হয়ে দাঁড়ায় জীবনের প্রাণবন্ত অগ্রগতির পথে। তাই স্বভাব বৈশিষ্ট্যের দিক থেকে যে যৌবন দেশ, জাতি, কাল ও ধর্মের বাঁধন মানে না, সেই যৌবন শক্তিকে কবি উদাত্ত আহ্বান জানিয়েছেন সমস্ত জীর্ণ পুরানো সংস্কারকে ধ্বংস করে মনের মতো নতুন জগৎ রচনার সাধনায় অগ্রসর হতে। কত সুন্দর চমৎকার একটি সাহিত্য হচ্ছে তোমার যৌবনের গান। তোমরা যারা এখন এটা পড়নি, এটা অতি দ্রুত পড়ে নেবে। এত মজার এবং এতটা রস সম্পন্ন একটা প্রবন্ধ, যেটা পড়লে তুমি নিজেই ফিদা হয়ে যাবে যে এটা কেন আমি আরো আগে পড়িনি। এই যৌবনের গানের যে কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো কিনা? কথা বলো, যৌবনের গান প্রবন্ধের কনসেপ্ট বুঝতে পেরেছো কিনা? মারিয়া বিন্দু হোসেন সে বলে বুঝতে পেরেছে। আর বাকিদের কি অভিমত? বাকিরা কি কমে যাচ্ছে আস্তে আস্তে? ঠিক আছে, সামনের দিকে আমরা গাই। জীবন ও বৃক্ষ, এটা একটা সময় সিলেবাসে ছিল, ফুল সিলেবাসে, কিন্তু শর্ট সিলেবাসের কারণে বিগত কয়েক বছর ধরে মানে 21 সালের পর থেকে এটাকে আর ওইভাবে পড়া হয় না। 22, 23, 24, 25 এই 4 বছর এটা নিয়ে তেমন আলোচনা হয়নি। তোমাদের জন্য এটা একেবারে নতুন হওয়ার কথা। জীবন ও বৃক্ষ নিয়ে আমরা একটু সামনের দিকে আগাই। এখানে কি বলেছে? জীবন ও বৃক্ষ থেকে ঢাকা বোর্ডে একবার প্রশ্ন আসছিল, একটা সৃজনশীল প্রশ্ন আসছিল, এমসিকিউ রাজশাহী বোর্ডে আসছিল চট্টগ্রাম বোর্ডে 3 বার, আসছিল হচ্ছে সিলেট বোর্ডে 3 বার, বরিশালে একবার, যশোর এবং কুমিল্লাতে 3 বার করে, আর একবার আসছিল দিনাজপুর আর ময়মনসিংহ বোর্ডে। এখান থেকে প্রশ্ন আসেনি, তবে সামনে এটা খুবই গুরুত্বপূর্ণ বলা যায়। ওকে, আমরা একটু দেখি এখানে কি বলেছে। মোতাহার হোসেন চৌধুরীর জীবন ও বৃক্ষ প্রবন্ধটি তার সংস্কৃতি কথা গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। পরার্থে আত্মনিবেদিত, সুকৃতিময় এবং সার্থক বিবেকবোধ সম্পন্ন মানব জীবনের মহত্তম প্রত্যাশা থেকে লেখক মানুষের জীবন কাঠামোকে তুলনা করেছেন বৃক্ষের সঙ্গে। খেয়াল করো, তোমাদের আগে একটা সময় ছিল মানব কল্যাণ,
মানব কল্যাণ নিয়ে অনেক সুন্দর আলোচনা ছিল, ভালো আলোচনা ছিল, যেটা এখন তোমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। জীবন ও বৃক্ষ এখানে আলোচনা করেছে জীবনের সাথে যে বৃক্ষকে তিনি কিভাবে তুলনা করতেছেন, সেটা বলতে গিয়ে পরার্থে আত্মনিবেদন, মানে অন্যের জন্য নিজেকে নিবেদিত করে রাখা এবং সার্থক বিবেকবোধ সম্পন্ন মানব জীবনের মহত্তম প্রত্যাশা থেকে লেখক মানুষের জীবন কাঠামোকে তুলনা করেছেন বৃক্ষের সঙ্গে। তিনি দেখিয়েছেন বৃক্ষের বিকাশ, পরিপূর্ণতা ও সার্থকতার পিছনে রয়েছে তার নীরব সাধনা। বৃক্ষ দীর্ঘদিন নীরব সাধনার মাধ্যমে নিজেকে পরিপূর্ণ করে ফুল ফুটায় এবং ফল ধরায়। ঠিক তেমনি আহ মানব জীবনের সার্থকতার জন্য তার নিজের সাধনাও তেমন হওয়া উচিত। খেয়াল করো, বৃক্ষের ব্যাপারে তিনি বলতেছেন, তিনি দেখিয়েছেন বৃক্ষের বিকাশ, পরিপূর্ণতা ও সার্থকতার পেছনে রয়েছে তার নীরব সাধনা। বৃক্ষ যেমন করে ফুলে ফুলে পরিপূর্ণতা পায় আর সে সব অন্যকে দান করে সার্থকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে, ঠিক তেমনি মানব জীবনের সার্থকতার জন্য তার নিজের সাধনাও হওয়া উচিত। তাহলে স্বার্থপর, অহংকারী, বিবেকহীন, নিষ্ঠুর, জবরদস্তিপ্রবণ মানুষের জায়গায় দেখা দেবে প্রেমে, সৌন্দর্যে, সেবায় বিকশিত বিবেকবান পরিপূর্ণ সার্থক মানুষ। আজকে আমাদের সমাজে চারিদিকে মানে তাকালে যেমন স্বার্থপর মানুষ, আত্মকেন্দ্রিক মানুষ এবং জোর জবরদস্তি প্রিয় মানুষ দেখতে পাই। সেই মানুষগুলো একটা সময় কমে আসবে যখন মানুষ বৃক্ষের মতন নিজেকে পরিপূর্ণ করবে, নিজেকে বিলিয়ে দেবে অন্যের জন্য পরার্থে, তখন আমাদের সমাজটাও পরিবর্তন হয়ে যাবে এবং আমরা পাবো প্রেমে উজ্জীবিত, নিঃস্বার্থ এবং সৌন্দর্যের সেবায় বিকশিত বিবেকবান পরিপূর্ণ ও সার্থক মানুষ। এই জীবন ও বৃক্ষ প্রবন্ধের মূল আলোচনা বা এটার কনসেপ্টটা তোমরা ক্লিয়ার কিনা? তোমাদের কাছে এটার কনসেপ্ট ক্লিয়ার? কমেন্টে জানাও তো এটা কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার কিনা। তোমাদের কাছে এটা ক্লিয়ার হলে আমরা সামনের দিকে আগাবো। মনে রাখবা আজকের একটা ক্লাস তোমার বিগত আমি এটা বলবো না যে তোমার কতদিন পড়াশোনা করেছে এটা নিয়ে, আমি শুধু এটা বলবো তোমার বাংলা অন্য এতদিন তুমি যা পড়ছো ইন্টারে 2 বছর যা পড়েছো, সেই 1.5 থেকে 2 বছরের পড়াশোনা মিনিমাম 20 ভাগ আজকে পূরণ করে দিবে আজকে ক্লাস। হয়তোবা আজকে ক্লাসের পরে তোমার সবকিছু মনে থাকবে না, এটা লাইভ দেওয়া থাকবে, তোমার প্রোফাইলে শেয়ার করা থাকবে, সেই শেয়ারটাকে যদি তুমি একটু দেখো পুনরায় তোমার মনে পড়ে যাবে। ঠিক আছে, আমরা এটা বলতে পারি অন্তত 20 ভাগ আলোচনা চলে আসবে। ঠিক আছে, যারা ক্লাস করতেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা নিজেরা বুঝতে পারবে ক্লাস শেষে এই ক্লাসটা তোমাদেরকে কি কি দিয়েছে। ওকে, গন্তব্য কাবুল। আমরা কাবুলের আবহাওয়ার ছবি দেখতে পাচ্ছি, তাই না? গন্তব্য কাবুল হচ্ছে সৈয়দ মুজতবা আলীর একটি রম্য রচনার মতন ভ্রমণ কাহিনী। সৈয়দ মুজতবা আলী বিশেষ করে তিনি তার সমস্ত রচনাকে হাস্যরসাত্মক করে লিখেছেন। তোমরা প্রবর বন্ধু পড়েছো, যেখানে তোমরা দেখেছো আব্দুর রহমানকে, তাই না? আব্দুর রহমান বিশাল অতিকায় এক মানব, যাকে তিনি অনন্য সাধারণ শব্দে তিনি প্রকাশিত করেছেন, তার প্রকাশ করেছেন তার প্রবাস বন্ধু ছোট গল্প, প্রবাস বন্ধু যে ছোট গল্প, সেখানে ভ্রমণ কাহিনীর একটা অন্তর্ভুক্ত তোমাদের 9ম দশমী ছিল। এখানে আছে গন্তব্য কাবুল, এটা খুব সুন্দর একটি রচনা। এটার মধ্যে হাস্যরসাত্মক রয়েছে ব্যঙ্গ এবং অনন্য স্বাদে তুলে ধরেছেন। আমরা একটু চেষ্টা করব এখান থেকে বিগত বছরের প্রশ্ন নেই, এই কারণ এটা বিগত বছরগুলোতে তোমাদের এসএসসি পরীক্ষাতে ফুল সিলেবাসে থাকলেও শর্ট সিলেবাসের মধ্যে এটা ছিল না। ওকে, সৈয়দ মুজতবা আলী রচিত গন্তব্য কাবুল শীর্ষক ভ্রমণ কাহিনীটি তার দেশে বিদেশে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই রচনাটির মধ্যে দিয়ে আমরা সৈয়দ মুজতবা আলীর অসাধারণ ভ্রমণ সাহিত্যের সঙ্গে শুধু পরিচিত হই না, তার জীবনবোধ, সাহিত্য রুচি ও নিজস্ব শিল্প বৈশিষ্ট্যের সঙ্গে পরিচিত হতে পারি। সৈয়দ মুজতবা আলীর বিচিত্র এক জীবন যাপন করেছেন, কত জনপদ, কত মানুষ আর কত ঘটনার সঙ্গে যে তিনি এক জীবনে পরিচিত হয়েছেন তার ইয়ত্তা নেই। আর সেই জনপদ, সেই মানুষ আর সেই সব ঘটনাকেও তিনি দেখেছেন কখনো রসিকতার চোখে, কখনো ভাবুকের চোখে এবং কখনো বিদগ্ধ পাণ্ডিত্যের মনন ও নিষ্ঠার চোখে। ফলে অনিবার্যভাবে তার সব সৃষ্টির মতো ভ্রমণ কাহিনী সাহিত্য হয়ে উঠেছে তুখুর জীবন চাঞ্চল্যের ভরপুর কথামালা। গন্তব্য কাবুল তার ব্যতিক্রম নয়।
হাওড়া স্টেশন থেকে কাবুলের উদ্দেশ্যে যে যাত্রাটি তিনি শুরু করেছিলেন, খেয়াল করো, হাওড়া স্টেশন থেকে তিনি তার যাত্রা শুরু করেছিলেন। আহ এটা বর্তমানে ভারতের অন্তর্ভুক্ত। তিনি শুরু করেছিলেন, তাতে শেষ পর্যন্ত অসাধারণ রস ঘন এক অভিজ্ঞতার সঙ্গে আমাদের পরিচয় ঘটে। খেয়াল করো, আমরা অনেকেই সফর করি, আমরা প্রচুর ট্যুরে যাই, কিন্তু আমাদের ট্যুর, আমাদের সফরকে আমরা ব্যঞ্জনায় প্রকাশ করতে পারি না। কিন্তু গন্তব্য কাবুলে দেখতে পাই লেখক কত সুন্দর করে প্রকাশ করেছেন। এই পরিচয়ের প্রতিটি পর্বে কত যে কৌতুক, কৌতূহল, হাসি ঠাট্টা, রম্য রসিকতা আর প্রজ্ঞা ও মনন পাঠকের জন্য অপেক্ষা করে, তার কোনো তুলনা চলে না। যাত্রা শুরুতেই গাড়িতে উঠতে গেলে একজন ইংরেজ হাঁক দিয়ে বলেছিলেন, ওটা ইউরোপিয়ানদের জন্য। যখন তিনি গাড়িতে উঠতেছিলেন তখনই একজন ইংরেজ তাকে বলল যে ট্রেনের একটা কামরা আর কি, যে ওইটা ইউরোপিয়ানদের জন্য, এটার মধ্যে বাঙালিরা উঠতে পারবে না। এই একটি মাত্র উক্তির মধ্যে ব্রিটিশ শাসিত 200 বছরের ইতিহাসের একটি মাত্রা অনুভব করা যায়। আবার সেই ফিরিঙ্গির সঙ্গে যখন শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ যাত্রা শুরু হয় আর ভাগ বাটোয়ারা করে খাওয়া হয় নিজেদের সঙ্গে করে আনা বিচিত্র খাবার, তখন অন্য এক ইতিহাসের সঙ্গে আমাদের পরিচয় ঘটে। প্রথম অবস্থায় তাকে ফিরিঙ্গি বলতেছে, এটা ইউরোপিয়ানদের জন্য, এখানে ইউরোপিয়ান ছাড়া অন্যরা উঠতে পারবে না। কিন্তু কিছুক্ষণ পর লেখক যখন তার কারিশমা দেখালেন যে তিনিও ব্রিটিশদের মতন কথা বলতে পারেন, এখন একটা পর্যায়ে দেখা গেল সেই বিদেশি লোকটার সাথে তিনি একসাথে বসে তারা পরস্পর আনা খাবার খাচ্ছেন। মজার বিষয় হচ্ছে গিয়ে, লেখক তিনি জাকারিয়া স্ট্রিট থেকে খাবার কিনে নিয়েছেন, আর ওই যে ফিরিঙ্গি বিদেশি যে লোকটা ছিল তাকে তার প্রেয়সী, এখানে লেখা যায় ফিয়াসে, তার প্রেয়সী মানে তার প্রেমিকা তাকে খাবার দিয়ে দিয়েছে নিজে রান্না করে। কিন্তু লেখক যখন খাবার দেখতেছেন, দুইজনে খাবার যখন একসাথে করা হচ্ছে খাবার জন্য, তখন লেখক দেখতেছেন তিনি যে সমস্ত খাবার খাচ্ছেন একই খাবার ওই বিদেশি লোকটার ব্যাগ থেকে বের করতেছে। লেখক তখন মনে পড়লো, আমি যখন কেনাকাটা করতেছিলাম তখন তো একজন বিদেশি ভদ্রমহিলাকে দেখেছিলাম কেনাকাটা করতে, একই তাহলে সে এই লোকের প্রেয়সী যে তাকে রান্না করে পাঠিয়েছে বলতেছে। কিন্তু লেখক এটা সেই লোককে বলেনি। সেই লোকটা একটু ফ্লেক্স নিতে যাচ্ছিল যে আমার প্রেমিকা আমার জন্য খাবার রান্না করে দিয়েছে খুব ভালো করে, চলেন একসাথে ভাগ বাটোয়ারা করে খাই। কিন্তু দেখা গেল কি উভয়ের খাবার একই জায়গা থেকে আসছে, ওইটাই হোটেলে খাবার। কিন্তু লেখক এটা আর শেয়ার করেননি ওই বিদেশি লোকটার সাথে। ওকে, আবার সেই ফিরিঙ্গির সঙ্গে যখন এটা আমরা বললাম, সেই ইতিহাস মানবিকতার, সাম্যের, সৌন্দর্যের, এই বিচিত্র মানুষ জনের সঙ্গে মিলেমিশে আছে নানা ধরনের প্রকৃতি, ভূগোল, ইতিহাস ও নানা সংস্কৃতি। এই রচনায় সৈয়দ মুস্তফা আলী তার বিপুল অভিজ্ঞতার একটি অতি তাৎপর্যপূর্ণ অধ্যায়ের পরিচয় তুলে ধরেছেন। আমরা চেষ্টা করেছি তোমাকে অল্প কথায়, অল্প আলোচনার মধ্যে গন্তব্য কাবুলের বেসিক কনসেপ্টটা তোমাদেরকে দেওয়ার জন্য। দেখো তো তোমাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার কিনা, গন্তব্য কাবুল কি নিয়ে লেখা। যারা ক্লাসটি শেয়ার করবে, সর্বোচ্চ কমেন্ট করবে, মেনশন দিবে বন্ধু বান্ধবদেরকে, এবং বিজনেস টাইটান তাকে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করবে, বিজনেস টাইটান তাকে আকর্ষণীয় পুরস্কার দেবে। ঠিক আছে, আমরা তোমাদের এতটুকু ক্লিয়ার হলে আমরা সামনে আগাবো কিনা, হা বা না বলো। এতটুকু বুঝতে পেরেছো? হ্যাঁ, জিহাদ এটা হচ্ছে ভ্রমণ বিষয়ক। হ্যাঁ, পুরোটা রচনা এটা ভ্রমণ কাহিনী। উনি ওনার ভ্রমণটাকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন। লাইজু আক্তার এতক্ষণ ক্লাসে আসছে না? ওকে, কানিস ফাতেমা বললো জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে আগাই। ওকে, মাসি পিসি, মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি অন্যতম রচনা মাসি পিসি। দেখতে পাচ্ছ তোমরা? মাসি পিসিটাও গুরুত্বপূর্ণ। আমরা একটু এটা নিয়ে কথা বলবো, তার আগে দেখি এখান থেকে প্রশ্ন কিরকম আসছে। ঢাকা বোর্ডে এখান থেকে এই পর্যন্ত সিকিউ আসছে একবার, এমসিকিউ আসছে 9 বার। একবার সিকিউ আসা মানে এখান থেকে ক নাম্বার একটা প্রশ্ন আসছে, খ নাম্বার একটা আসছে, গ নাম্বার আসছে, ঘ নাম্বার একটা আসছে। রাজশাহী বোর্ডে এখান থেকে প্রশ্ন আসছে একবার, সিকিউ মানে সৃজনশীল প্রশ্ন, আর 11 বার আসছে এমসিকিউ অর্থাৎ নৈবতিক প্রশ্ন। চট্টগ্রাম বোর্ডে সিকিউ আসছে 3 বার আর এমসিকিউ আসছে 12 বার। সিলেট বোর্ডে সিকিউ আসছে 3 বার, এমসিকিউ আসছে 8 বার। বরিশাল বোর্ডে কেবল এমসিকিউ আসছে 11 বার। যশোর বোর্ডে সিকিউ 2 বার অর্থাৎ সৃজনশীল 2 বার, আর এমসিকিউ হচ্ছে 10 বার। কুমিল্লাতে এখান থেকে সৃজনশীল প্রশ্ন এসেছে 3 বার আর এমসিকিউ আসছে 11 বার।
দিনাজপুরে সিকিউ 3 বার, এমসিকিউ হচ্ছে 9 বার, আর ময়মনসিংহতে সিকিউ হচ্ছে 2 বার আর এমসিকিউ 7 বার। এই হচ্ছে তোমাদের বিগত দিনগুলোতে, বিশেষ করে 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে, সেই তথ্যের ভিত্তিতে এসএসসি পরীক্ষার মধ্যে মাসি পিসি থেকে কতটি প্রশ্ন এসেছে, কতবার এসেছে। তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা সর্বোচ্চ সংখ্যক যারা শেয়ার দিবে এবং সেটা যদি বিজনেস টাইটানকে তুমি মেসেজ করো, তাহলে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা হোয়াটসঅ্যাপে পেজে তারা তোমাকে সেই এটার পিডিএফ প্রোভাইড করবে। ঠিক আছে, আমরা সামনের দিকে আগাবো। এটা দেখতে পেয়েছো? আচ্ছা, যেগুলো বিগত বছরগুলোতে প্রশ্ন আসছে সেগুলোর কোনো ধরনের কনসেপ্ট আমি দেওয়ার চেষ্টা করতেছি না, কেননা এগুলো তোমরা ইতিমধ্যে পড়েছো। তবু একটু কথা বলে নেই। এখানে মূল আলোচনা হয়েছে আলহাদিকে নিয়ে। আলহাদি হচ্ছে মাসি পিসির যে একমাত্র আদরের মেয়ে, যে আলহাদির বাবা মা এবং পরিবারের লোকেরা মারা গেছে হচ্ছে গিয়ে কলেরায়। আর মাসি পিসির আদরের যে আলহাদি, তাকে বিয়ে দেওয়া হয়েছিল জুগুর কাছে। জুগু একটা মদ্যপ একটা ছেলে, যে কিনা তার ওয়াইফকে মারধর করে। এখন আলহাদি হচ্ছে 4 মাসের গর্ভবতী সন্তান সম্ভবা। মায়ের চোটে বিশেষ করে তাকে যখন কলকি পোড়া সেক দেয়, এগুলো সহ্য করতে না পারে আলহাদি মাসি পিসির কাছে চলে আসছে। মাসি পিসি নিজেদের জীবন নিয়ে প্রচুর সংগ্রাম করতেছে। তারা জীবন নির্বাহ করার জন্য তারা দূরের বাজারে গিয়ে গ্রাম থেকে সবজি ফলমূল নিয়ে বিক্রি করে এবং সেই টাকা দিয়ে তাদের জীবন নির্বাহ করে এবং আলহাদিকে দেখে শুনে রাখে, এবং তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে আলহাদির পরিচর্যা করার চেষ্টা করে। কিন্তু যে আলহাদির স্বামী যে যোগু, সে প্রচন্ড লোভী এবং আলহাদির বাবা যে সম্পত্তি ছিল, সে সম্পত্তি লোভে সে আলহাদিকে পুনরায় নিতে চায়। অপরদিকে গ্রামের যোদ্ধার যে গোকুল, তার কুনজর পড়ে আলহাদির প্রতি। একদিন রাত্রে গোকুল তার পেয়াদাদেরকে পাঠায়, তার লোক পাঠায় আলহাদিকে মাসি পিসিকে বাউতা দিয়ে কাছারি বাড়িতে ডেকে নিয়ে এসে পরবর্তীতে আলহাদিকে তুলে নিয়ে আসার জন্য, যেটা মাসি পিসি বুঝতে পারে এবং তাদের সেই দুরভিসন্ধিটাকে তারা মানে বাস্তবায়ন করতে দেয় নাই এবং আলহাদিকে সে যাতে তারা রক্ষা করে। এটা হচ্ছে জীবন সংগ্রামরত দুইজন দায়িত্বশীল মহিলা, মাসি ও পিসি। তাদের মূল সংগ্রামের কেন্দ্রবিন্দু হচ্ছে কি আলহাদি। ঠিক আছে, তোমরা এটা পড়েছো এবং সামনে বিজনেস এটা নিয়ে ক্লাসও দিবে। প্রত্যেকটা টপিক ভিত্তিক ক্লাস হবে। তো সুতরাং এগুলো নিয়ে তোমরা ভবিষ্যতে আরো জানতে পারবে। আমরা সামনের দিকে আগাচ্ছি। কপিল দাস মুর্মুর শেষ কাজ একেবারেই নতুন একটা টপিক, যেটা অন্যান্য অবস্থাগুলোতে আলোচনার মধ্যে এটা বিশেষ করে শর্ট সিলেবাসে ছিল না। কপিল দাস মুর্মু একজন সাঁওতাল, আমরা এটা নিয়ে আলোচনা করব সামনের দিকে আগাই। দেখো, আলোচ্য গল্পটি শওকত আলী লেলিহান 7 গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। কপিল দাস মুর্মু এক বৃদ্ধ সাঁওতাল। কপিল দাস মুর্মু কি একজন বৃদ্ধ সাঁওতাল। ভূমির অধিকার নিয়ে সাঁওতালদের রয়েছে রক্তে রঞ্জিত গৌরবোজ্জ্বল ইতিহাস। ভূমির অধিকার, ধরো তার নিজের ভূমি, সেই ভূমির অধিকার সে কতটুকু পাবে, এটা নিয়ে সাঁওতালদের দীর্ঘদিনের লড়াই সংগ্রাম আছে। ভূমি তাদের অস্তিত্বের অপর নাম, তাই নিজেদের বসতবাটি থেকে উন্মূলিত হবার আশঙ্কা যখন তীব্রতর রূপ ধারণ করে, তখন বয়সের ভারে ঝিমে পড়া অন্য সবার কাছে নিতান্তই অপ্রয়োজনীয় মানুষ কপিল দাস অমিত সাহসে উদ্দীপ্ত হয়ে ওঠে। যখন দেখা দেয় যে তার দীর্ঘকালের যে ভূমি, তার পূর্বপুরুষদের যে ভূমি, যে ভূমিতে তারা বছরের পর বছর ধরে প্রজন্ম থেকে প্রজন্ম বসবাস করে আসতেছে, সেই ভূমি নিয়ে নেবে দখলদাররা। সেই ভূমির জন্য বৃদ্ধ যে কপিল দাস একেবারে দেখা যাচ্ছে সে বার্ধক্যে অবনত হয়ে গেছে। সে অন্য কারো কাছে তেমন গুরুত্বপূর্ণ চরিত্র না, কিন্তু তবু সে উজ্জীবিত হয়ে যায় যেন সে আবার ভূমি উদ্ধারের জন্য সে সংগ্রাম করবে। ওকে, জীবনের শেষ কাজ হিসেবে শেষ লড়াইটা লড়বার জন্য নিজেকে সে সময়ের হাতে তুলে দেয়। তরুণদের ভয় দ্বিধাকে অমূলক প্রমাণিত করে একাই সে আত্মত্যাগের সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। সে যখন তার এই ভাষণটাকে অন্যদের সাথে শেয়ার করে, তরুণরা তাকে বিভিন্নভাবে ভয় দেখায় যে আসলে সে মুরব্বী মানুষ, সে বৃদ্ধ হয়ে গেছে, সে আসলে কিছু করতে পারবে না। তো সে আত্মত্যাগী সংগ্রাম ঝাঁপিয়ে পড়ে। মাটির কাছাকাছি থাকা এক প্রবীণের এই অনিঃশেষ সংগ্রামশীলতার নান্দনিক রূপায়ণ ঘটেছে এই গল্পে। সমগ্র গল্প জুড়েই লেখক স্থবির দশায় আক্রান্ত কপিল দাসের অতীতের স্মৃতিকথা, বীরত্বগাথা, যার কতকটা সত্য আর কতকটা কল্পনা, এসব প্রসঙ্গ নিয়ে আসেন। আর সেই সঙ্গে কপিল দাসের প্রতি অন্যদের দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন, যার মূল সুর হলো, হামরল তুই বুড়া মানুষ, তুই কিছু করিবা পারিস না। এরূপ চিন্তার বিপ্রতীপে অবস্থিত কেবল শিশুরা।
মানে অন্য মুরব্বীরা, অন্য লোকেরা যখন কপিল দাসের কথা শুনেনি, তখনই কপিল দাসের কাছে শিষ্যরা চলে যায় তার কথা শুনতে। বিশেষ করে তাদের কাছে কপিল দাস এবং তার গল্প দুইয়েরই বিশেষ আকর্ষণ ও গুরুত্ব রয়েছে। এটা কিংবদন্তির কথার মতন, যে পূর্বপুরুষদের কথা শোনা। এই উৎসাহ কপিল দাসকে নতুন চেতনা উদ্বুদ্ধ করে। সে তার বয়সকে অতিক্রম করে যায়। অনেকটা খেলার ছলে জড়বৎ কপিল দাস আকস্মিকভাবে গতিপ্রাপ্ত হয়। তার হাতে উঠে আসে তীর ধনুক। একের পর এক তীর তার হাত থেকে ছুটে যেতে থাকে শত্রুকে লক্ষ্য করে। কপিল দাস নিজে কেবল একটি চরিত্র থাকে না, হয়ে ওঠে জাতিসত্তার অস্তিত্ব রক্ষার সংগ্রামের এক আপসহীন যোদ্ধা। কপিল দাসের আশ্রয়ে লেখক আমাদের জানিয়ে যান লড়াইয়ের কোনো বয়স নেই। উন্মূলিত প্রায় মানুষগুলো কোনো কিছুর পরোয়া না করে তাদের যুদ্ধ চালিয়ে যাবে, এই আশাবাদের দূতনা জাগিয়ে গল্পকার রচনাটি সমাপ্ত করেন। সাঁওতালি কথনভঙ্গি, শব্দ যোজনা ও যথোপযুক্ত প্রেক্ষাপট সৃজন এই রচনার শিল্প সাফল্যকে বহুগুণ বর্ধিত করেছে। এটা মাতৃভূমির জন্য লড়াই, একজন সাঁওতাল বৃদ্ধের। আমরা মনে হয় কপিল দাস মুর্মুর শেষ কাজ নিয়ে একটু আলোচনা করতে পেরেছি। তোমাদের কাছে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার? কপিল দাস মুর্মুর শেষ কাজ এর বেসিক কনসেপ্ট ক্লিয়ার কিনা? কমেন্ট বক্সে জানিয়ে দাও এর বেসিক কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার কিনা। তোমাদেরকে কিন্তু খুব কম প্রশ্ন করতেছি, ঠিক আছে? তোমরা শুধু আমাকে এটা জানাবে যে তোমাদের এটা ক্লিয়ার কিনা। আমাদের সামনে আরো সামনে যেতে হবে, ঠিক আছে? ওকে, মারিয়া বিনতে হুসেন সে বলল ক্লিয়ার। বাকিদের কি অভিমত? ওকে, কানিস ফাতেমা সে বলল ঠিক আছে, সে বুঝতে পেরেছে। এই বাকিরা কোথায়? জিহাদ হাসান নামে একজন লোক ছিল, উনি কি চলে গেছে? জিহাদ হাসান এতক্ষণ তো ভালোই রেসপন্স করছিল। ঠিক আছে, আমার সামনের দিকে আগাই। রেইনকোট এক ব্যঙ্গাত্মক রচনা, মুক্তিযুদ্ধ কেন্দ্রিক। দেখা গেল এক নুরুল হুদা, ভীত প্রকৃতির নুরুল হুদা কিভাবে একজন আত্মবিশ্বাসী এবং মানে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হয়ে যায়, সেটা আমরা দেখতে পাবো এই রচনার মাধ্যমে। খেয়াল করো, রেইনকোট গল্পটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। এসএসসি পরীক্ষার্থীদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রেইনকোট। আমাকে যদি তুমি বলো যে স্যার আমাকে 5টা গদ্য দেন যেটা গুরুত্বপূর্ণ, আমি সেটার 5টা একটা বলবো রেইনকোটকে। দেখো, এখান থেকে প্রশ্ন আছে ঢাকা বোর্ড এ পর্যন্ত 3বার। খেয়াল করছো তুমি? ঢাকা বোর্ডে এমসিকিউ অর্থাৎ সৃজনশীল প্রশ্ন আসছে 3বার, এমসিকিউ আসছে 9বার। আমি তোমাদেরকে বলি এটা কেন গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এটা একটা চেতনা ভিত্তিক সাহিত্য, একটা চেতনা ভিত্তিক ছোট গল্প বলো তুমি, যেখানে মূল আলোচনা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাকে কেন্দ্র করে। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আর কোনো সাহিত্য না থাকা, বিশেষ করে কোনো গদ্য না থাকায় এসএসসি পরীক্ষার্থীদের জন্য এই রেইনকোট খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছরের জন্য, ঠিক আছে? এটা খুব ভালো করে পড়বে। ঢাকা বোর্ডে সরি রাজশাহীতে আসছে 3বার, ঢাকাতে যেমন 3বার এসেছে, রাজশাহীতে এসেছে 3বার, এমসিকিউ আসছে 10বার। চট্টগ্রাম বোর্ডে 3বার সিকিউ, এমসিকিউ হচ্ছে 9বার। সিলেট বোর্ডে 4বার হচ্ছে সিকিউ আর 8বার এমসিকিউ। বরিশাল বোর্ডে আমাদের পাওয়া তথ্য মতে 9বার এমসিকিউ এসেছে। যশোর বোর্ডে 6বার। খেয়াল করছো? যশোর বোর্ডে 6বার এখান থেকে যে সিকিউ এসেছে। তোমরা জানো অন্যতম কঠিন প্রশ্ন হয় যশোর বোর্ডে, আর এমসিকিউ এসেছে 10টি বা 10বার। কুমিল্লা বোর্ডে আসছে 4বার হচ্ছে সিকিউ আর এমসিকিউ আসছে হচ্ছে গিয়ে 10বার। দিনাজপুর বোর্ডে 4বার সিকিউ, এমসিকিউ 10বার। আর ময়মনসিংহ বোর্ডে 3বার এমসিকিউ সিকিউ আর 8বার হচ্ছে গিয়ে এমসিকিউ। সুতরাং তোমরা যারা যে বোর্ডে পরীক্ষা দিবে সেক্ষেত্রে তোমরা অবশ্যই মনে রাখবে রেইনকোটটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কোনোভাবে স্কিপ করা যায় না। রাওয়ান তুমি সে বলছে কোন এমসিকিউ আসছে এগুলো দেন। ওকে রাওয়ান, যে এমসিকিউ গুলো আসছে সেগুলো যদি তোমাকে আমি দেই
তুমি ইচ্ছা করলে সেটা গুগলে সার্চ করলে পেয়ে যাবে অথবা যেকোনো বইয়ের মধ্যে পাবে। শুধু সেই এমসিকিউ গুলো তুমি দিয়ে তুমি করবেটা কি আমাকে বলো? বোর্ডের প্রশ্ন কি হুবহু রিপিট হয়? আচ্ছা, এসএসসি পরীক্ষাতে হুবহু রিপিট হলো। তারপর তুমি যখন অ্যাডমিশন দিবে তখন কি করবে? রাওয়ান, তোমাকে এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে যে বোর্ডের প্রশ্ন যেগুলো আছে সেগুলো আমি আ প্র্যাকটিস করলে আমি মনে হয় পরীক্ষাতে ভালো করব। না, এরকম না। তোমাদেরকে প্রত্যেকটা টপিকের উপর বিস্তারিত নলেজ অর্জন করতে হবে। বিস্তারিত, বিস্তারিত মানে বিস্তারিত। ওকে, রাওয়ান, এটা নিয়ে যেদিন ক্লাস হবে প্রত্যেকটা টপিক ভিত্তিক ওই ক্লাসে তোমরা পেয়ে যাবে। আজকে আমি শুধু কোনো একটা টপিক নিয়ে আলোচনা করতেছি না। দীর্ঘ সময় থেকে আমরা আলোচনা করতেছি একবার সবগুলো সাহিত্য নিয়ে। সবগুলো সাহিত্যের তোমাদের গদ্য, পদ্য নিয়ে আমরা আলোচনা করব। গদ্য প্রায় শেষের দিকে আমরা পদ্য নিয়ে আলোচনা করব। তো আমরা যদি স একটার সবগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করতে যাই, একটা ক্লাসই দীর্ঘ হয়ে যাবে। সুতরাং এই যে পয়েন্ট নিয়ে আলোচনা হবে, ধরো রেইনকোট গদ্য নিয়ে তোমাদের একটা ক্লাস হলো। সেই ক্লাসের মধ্যে বিগত বছরের প্রশ্নগুলো দেওয়া হবে, তোমাদের জন্য এমসিকিউ দেওয়া হবে, সৃজনশীল বানিয়ে দেওয়া হবে, তোমাদের কাছে পরীক্ষা নেওয়া হবে, প্রশ্ন নেওয়া হবে। এই জন্য বিজনেস টাইটান অনেকগুলো কোর্স লঞ্চ করবে এবং তাদের অনেকগুলো ফ্রি ক্লাসও থাকবে। ঠিক আছে? হয়তো আমি থাকতে পারি অথবা আরো সিনিয়র আরো অভিজ্ঞ কোনো টিচার থাকতে পারে। কিন্তু বিজনেস টাইটান নিয়মিত আ ক্লাস প্রোভাইড করবে তোমাদের একেবারে এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত। এসএসসি পরীক্ষার পরও অ্যাডমিশন জার্নিতেও বিজনেস টাইটান তোমাদের সহায়তা করে যাবে। সুতরাং ক্লাসটা কন্টিনিউ করার চেষ্টা করো ভাই। ওকে, আমরা আসছি সামনের দিকে। নেকলেস। নেকলেস এক মজার কাহিনী যে আমি যখন এটা পড়ছিলাম আমি পড়ে আশ্চর্য হয়ে গেছিলাম একবার শেষ দিক দিয়ে গিয়ে। তোমরা যারা পড়েছো তারা তো অবশ্যই জানো, আর যারা ফাঁকিবাজি করেছে একটু শুনে নাও। আ এটার গুরুত্বটা বলার আগে আমি বলতেছি নেকলেস বিষয়টা হচ্ছে এরকম, একটা মহিলা, যে মহিলার জন্ম হয়েছে কেরানি পরিবারে, হ্যাঁ? তো তার বিয়ে হয়েছিল আরেকজন কেরানির সাথে। এত সুন্দর সে মহিলা, সে সবসময় ভাবে পৃথিবীর সমস্ত দামি বস্তুর জন্য তার জন্ম হয়েছে এবং বিলাস যে দ্রব্যগুলো সেগুলো সে ব্যবহার করবে। সে নানা কল্পনায় নিজেকে আ দেখতে পায় সে উন্নত জীবনে বা ব্যয়বহুল জীবনে। একদিন তার স্বামী তার জন্য একটা দাওয়াতের কার্ড নিয়ে আসে। যে দাওয়াতটা হচ্ছে গিয়ে একটা মন্ত্রিসভার লোকেরা থাকবে সেখানে। আর সেখানে স্বামী তাকে নিয়ে যাবে। তো মহিলাটাও তার স্বামীকে ১ম এ বলল, "আমি এখানে যেতে চাই না। কারণ আমার যাওয়ার মতো ভালো কাপড় নেই।" তার স্বামী তাকে কাপড়ের টাকা দিল। অথবা সে বলতেছে, "আমার ভালো গহনা নেই।" তো তার স্বামী তখন তাকে বলল, "তোমার না একজন ভালো বান্ধবী আছে? তার কাছ থেকে তুমি গহনাটা নিয়ে নাও।" তো গহনা দাঁড় করে তারা গেল নাচতে, মানে সে অনুষ্ঠানে গেল। সেই অনুষ্ঠানে গিয়ে এই মহিলাটা প্রচুর নাচানাচি করেছে। স্বাভাবিকভাবে বল নাচছিল সে। এই নৃত্য করার পর সকালবেলা যখন বাসায় আসে, এসে দেখে তার গলার মধ্যে সেই গহনার বা নেকলেসটা নেই। তো মেয়েটা চিৎকার করে ওঠে, সে তার স্বামীকে জানায়। তার স্বামী আবার পুনরায় এটা খুঁজতে যায়। দীর্ঘ খোঁজাখুঁজির পরও তারা কোনোভাবেই সেই নেকলেসটাকে পায় নাই। অর্থাৎ যে নেকলেসটা ধার করে এনেছিল, দেখতে পুরোপুরি হীরার মতন, তারা মনে করেছিল হীরার, সেই নেকলেসটি হারিয়ে ফেলেছে। কিন্তু হারিয়ে ফেললে তো চলবে না, কেননা এটা একটা ধার করা জিনিস। তারা কি করল? আ বাজারে গেল। বাজারে গিয়ে ওইটার কাছাকাছি একটা নেকলেস খুঁজে বের করল এবং ঐরকমই একটা নেকলেস তারা কিনে নিয়ে আসলো অনেক, অনেক টাকা দিয়ে। ৩৬,০০০ ফ্রাতে। যেটা কিনতে গিয়ে তাদের সমস্ত প্রপার্টি বিক্রি করতে হলো। এই মহিলাটার যে স্বামী ছিল, সে স্বামীর বাবাই রেখে যাওয়া যে সম্পত্তি ছিল সেগুলো বিক্রি করতে হলো এবং ঋণ সুদ নিয়ে ওই গহনা কিনে ওই মহিলা যে মহিলার কাছ থেকে নিয়েছিল সেই মহিলার কাছে ফেরত দিয়ে তারা এখন আর কোনো উচ্চবিলাস নেই। এখন তারা সাধারণ গৃহস্থের মতন ছোট্ট একটা বাসা ভাড়া নিয়েছে। তার স্বামী আগের যে জব করতো সেই জবের পর ওভারটাইম কাজ করে তারা কাজের মহিলাকে বিদায় করে দিয়েছে। এক কথায় আগে যেমন বিলাসী চিন্তা ভাবনা ছিল সেখান থেকে অনেক নিচে নেমে আসছে। এখন আর বিলাসী কোনো চিন্তা ভাবনা নেই, সারাদিন পরিশ্রম করে। এভাবে ১০ টা বছর তারা পরিশ্রম করার পর ঋণ দিয়ে যখন মাত্র মুক্ত হলো, ঋণমুক্ত হলো, একদিন সে কি করলো? এখন সে আর আগের মতন নেই। ১০ বছরের অতিরিক্ত পরিশ্রম এবং মানসিক দুশ্চিন্তার কারণে তার স্বাস্থ্য একবারে নষ্ট হয়ে গেছে। একদিন সে হাঁটতে, হাঁটতে আ যাওয়ার পর পার্কে তার ওই বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে, যে বান্ধবীরা এনে সে হারিয়ে ফেলেছিল। কিন্তু সেই বান্ধবী আর তাকে দেখে চিনতে পারতেছে না। তখন সে তার বান্ধবী তাকে বলতেছে, "এই আপনি কে?" বা কোনভাবে বলতেছে, "আমাকে চিনতে পারতেছো না? আমি হচ্ছে তোমার সেই বান্ধবী, মাদাম লুইসেল। তো আপনার তো এই বান্ধবী, তোমার এই অবস্থা হলো কেন?" "আরে তুমি আর বইলো না। তোমার সাথে যে যে দেখা হলো ওইটা ছিল আমার জীবনের অন্যতম একটা আ
মানে দুঃখজনক ঘটনা, বিশেষ করে আমি তোমাদের হার হারিয়ে ফেলেছিলাম। তোমার হারটা হারিয়ে ফেলার কারণে নতুন করে একটা হার আমরা কিনে দিয়েছি তোমাকে, যেটা এত দাম দিয়ে আমরা কিনেছি। তখন তার বান্ধবী হাসি দিয়ে বলল, আরে বেচারি, আমারটা তো ছিল নকল হীরার, যেটার দাম 500 ফ্রার বেশি হবে না। অথচ সেই নকল হীরার হারটা আসল ভেবে তারা 36,000 ফ্রা দিয়ে ওই জরিমানা দিয়েছিল। এটা পড়ার পর শেষ সময় আমি আশ্চর্য হয়ে গেলাম যে কত কষ্ট হলো এই লুইসেলের জন্য এবং তার স্বামীর জন্য। এটা হচ্ছে নেকলেস ছোট যে ছোট গল্প, সেটা মূল আলোচনা বিষয় বা বেসিক। এই তোমরা বুঝতে পেরেছো নেকলেস গল্পের আলোচ্য বিষয়? কথা বলো। এই কথা বলতেছে না কেন? ঠিক আছে, এখান থেকে বিগত বছর প্রশ্নগুলোর সমীকরণ আমরা একটু দেখে নিই। এখান থেকে ঢাকা বোর্ডে আসছিল একটা সিকিউ আর একটা এমসিকিউ। ওকে, ঠিক আছে। রাওয়ান সে বললো বুঝতে পেরেছে। রাওয়ান তোমার লেখাটা ভালো দেখা যাচ্ছে না। হ্যাঁ, আর মারিয়া বিন্দু হুসাইন সে বলে বুঝতে পারছে। ওকে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো, রাজশাহী বোর্ডে এখান থেকে আসেনি প্রশ্ন, চট্টগ্রাম বোর্ডে কেবল আমরা 3টে এমসিকিউ দেখতে পাই, কিন্তু সিলেট বোর্ডে এখান থেকে 2টা সিকিউ আসছিল এবং 2টা এমসিকিউ। যশোর বোর্ডে 2টা সিকিউ এবং এমসিকিউ আসেনি। খেয়াল করছো, যশোর বোর্ড ওইগুলো থেকে প্রশ্ন করে যেগুলো ছেলেপেলে কম পড়াশোনা করে। ওকে, কানিজ ফাতেমা সেও বললো বুঝতে পেরেছে। ওকে, তোমাদেরকে ধন্যবাদ যারা ক্লাস কন্টিনিউ করতেছো। আজিম, তুমি মাত্র আসছো ক্লাসে না? যারা দেরিতে ক্লাসে আসতেছো একটু কষ্ট করে তোমার বন্ধু বান্ধবদের সাথে ক্লাস শেয়ার করিও। শেয়ার করলে তারাও আসবে ক্লাসে, সবার এঙ্গেজে আমাদের ক্লাসটা হবে আরো প্রাণবন্ত। ঠিক আছে? ওকে, কুমিল্লা বোর্ডে এখান থেকে কেবল একটা এমসিকিউ দেখতে পাই। দিনাজপুর বোর্ডে এখান থেকে 2টা এমসিকিউ দেখতে পাই, পাশাপাশি 2টা সিকিউ, অর্থাৎ এখান থেকে 2টা রচনামূলক সৃজনশীল প্রশ্ন আমরা দেখতে পাই। ওকে, তানবীর কন্টিনিউ করো। ময়মনসিংহ বোর্ডে এখান থেকে আমরা কোনো সৃজনশীল প্রশ্ন দেখতে পাই না, একই সাথে এখান থেকে কোনো এমসিকিউ দেখতে পাই না। সুতরাং মোটামুটি কমন, গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষার জন্য, তবে খুব বেশি না। সামনের দিকে আগায়। দেখো, এটা কি নিয়ে আলোচনা? বিশ্ববিখ্যাত গল্পকার গিদা মুপাসার শ্রেষ্ঠ গল্পগুলোর মধ্যে নেকলেস অন্যতম। ফরাসি ভাষায় গল্পটির নাম লা পেরোরে। 1884 সালের 17 ফেব্রুয়ারি ফরাসি পত্রিকা লাগেলোস এই গল্পটি প্রকাশিত হয় এবং সে বছরই ইংরেজিতে অনুদিত হয়। একই সালে প্রকাশিত নেকলেস শীর্ষক গল্পগ্রন্থের মধ্যে গল্পটি স্থান পায়। অপ্রত্যাশিত কিন্তু অত্যন্ত আকর্ষণীয় সমাপ্তির জন্য গল্পটি বিপুল জনপ্রিয়তা লাভ করে। ওকে, আমরা সামনের দিকে আগাই। এই হচ্ছে বিজনেস স্টাডির যে বর্তমান যে কোর্সগুলো চলতেছে তার মধ্যে একটা হচ্ছে অ্যাডমিশন কোর্সে ভর্তি চলতেছে। তোমরা যারা 26 সালে পরীক্ষা দেবে, তোমরা অ্যাডভান্স প্রস্তুতির জন্য এসএসসি এবং অ্যাডমিশন 2টা একসাথে পেয়ে যাবে। ঠিক আছে? তোমরা প্রয়োজনে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং এই নাম্বারে কল দিয়ে যোগাযোগ করতে পারো। কলের জন্য এই নাম্বার আর হোয়াটসঅ্যাপ হচ্ছে এই নাম্বার। তোমরা যারা ক্লাস শেয়ার করতেছো, তোমাদের ক্লাসের শেয়ারের স্ক্রিনশট এই নাম্বারে পাঠিয়ে দেবে। এই নাম্বারে পাঠিয়ে দিবে হোয়াটসঅ্যাপে, তাহলে তোমাকে আজকের ক্লাসের পিডিএফ প্রোভাইড করা হবে। ঠিক আছে? পুরোটা পিডিএফ আমরা তোমাদেরকে দিয়ে দেব। যারা যারা ক্লাস শেয়ার করবে, শেয়ার করে একটু কষ্ট করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবে। ঠিক আছে, আমরা সামনের দিকে আগাই। নাম্বারটা প্রয়োজন তোমরা নিয়ে নিতে পারো। ঠিক আছে? তোমরা স্ক্রিনশট অথবা কোনোভাবে নিয়ে নিতে পারো, তাহলে পুরোটা ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে। আমি একটু সুযোগ দিচ্ছি তোমাদেরকে, তোমরা স্ক্রিনশট বা কোনোভাবে এটা নিয়ে নাও। আচ্ছা, তোমরা যদি অ্যাডভান্স অ্যাডমিশনের জন্য ভর্তি হও, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য, তাহলে এসএসসি যে সেবাটা সেটা তোমরা ফ্রিতে পেয়ে যাবে। ঠিক আছে? এটার জন্য তোমাদেরকে আলাদা পে করতে হবে না। আচ্ছা, ঠিক আছে। তো সুতরাং নিজেকে এগিয়ে রাখো অন্যদের তুলনায়। তুমি যদি 3 মাস পরে ভর্তি হও, 2 মাস পরে ভর্তি হও, সেটা তোমার জন্য কোনো ধরনের উপকারিতা নিয়ে আসবে না। বরং আগে ভর্তি হয়ে যারা থাকে তারা অন্যদের তুলনায় অনেক এগিয়ে থাকে। তো সুতরাং এই বিষয়ে তোমাদেরকে আর বিস্তারিত বলারও প্রয়োজন মনে করি না, কেননা তোমরা যথেষ্ট ম্যাচিউর হয়েছো। ঠিক আছে, আমরা কবিতার দিকে চলে যাই। দেখো,
12টা কবিতা, কবিতার নামগুলো এক নজর দেখে নিই আমরা। ঋতুবর্ণন একেবারে নতুন কবিতা, কবি আলাউলের। আছে বিভীষণপতি মেঘনাদ মাইকেল মধুসূদন দত্তের, সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের, সুচেতনা জীবনানন্দ দাশের, প্রতিদান জসিমউদ্দিনের, তাহারই পরে মানে সুফিয়া কামালের, পদ্মা ফরুক আহমেদের, ফেব্রুয়ারি 1969 শামসুর রহমানের, 18 বছর বয়স সুকান্ত ভট্টাচার্যের, আমি কিংবদন্তির কথা বলছি আবু জাফর ওবায়দুল্লাহর, প্রত্যাবর্তনের লজ্জা আল মাহমুদের। এই 12টা কবিতা তোমাদের জন্য নির্ধারণ করা হয়েছে। এখান থেকে শর্ট সিলেবাস হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং তুমি যদি চাও এসএসসি পরীক্ষাতে বাংলা প্রথম পত্রে এ প্লাস চলবে, অর্থাৎ বাংলা 2 পত্র মিলে তো এ প্লাস, তাহলে তোমাকে অবশ্যই এই প্রত্যেকটা কবিতা ভালো করে পড়তে হবে। যদি তুমি সৃজনশীল নাও দিতে চাও, এমসিকিউর জন্য হলেও তোমাকে ভালো করে পড়তে হবে। ঠিক আছে, আমরা সামনের দিকে আগাই। ঠিক আছে, দেখো ঋতুবর্ণন। তোমরা জানো বাংলাদেশ ষড় ঋতুর দেশ, ঠিক আছে। এক্ষেত্রে প্রতি 2 মাস পর পর আমাদের ঋতু পরিবর্তন হয়, তাই না? একবারে এটা দেখে ছোটবেলার কথা মনে পড়তেছে না? আমরা ষড় ঋতুর দেশ পড়তাম, তাই না? 3, 4, 5। ওকে, এই যে ষড় ঋতু, সেই ষড় ঋতু কিভাবে মানুষের মনকে পরিবর্তন করে, মানুষের মনের উপর কি রকম প্রভাব ফেলে। দেখো, এই গরমের দিনে যখন তুমি বাইরে যাও, দুপুরবেলা তুমি বাহিরে গেছো, বেরোইছো, এমন রৌদ্র, সেই রৌদ্রের মধ্যে তোমাকে কেউ বলতেছে যে গরম চা কফি খাওয়ার জন্য, তোমার কাছে কেমন লাগবে? স্বাভাবিকভাবে তোমার মন তিক্ত হয়ে যাবে। শীতের দিন, মাঘ মাস, এশা নামাজ পড়ে তুমি বাইরে বের হইছো, এক বন্ধুর সাথে দেখা হয়েছে, সে বলতেছে বন্ধু একটা ড্রিঙ্কস, যে একটা স্পিড খাও, একটা 7 আপ খাও, কেমন লাগবে? স্বাভাবিকভাবেই আমাদের প্রকৃতি আমাদের মনের উপর অনেক বড় প্রভাব ফেলে। তো একটা ঋতু কিভাবে মানুষের উপর পরিবর্তন করে প্রভাব ফেলে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে কবিতার মধ্যে। আমরা একটু সামনের দিকে আগাই। আলাউলের ঋতুবর্ণন কবিতাটি তার বিখ্যাত কাব্যগ্রন্থ পদ্মাবতীর ঋতুবর্ণন খণ্ড থেকে সংক্ষেপিত আকারে সংকলিত হয়েছে। প্রকৃতির বিচিত্র রূপ অভিব্যক্ত হয় আবহাওয়া ও ষড় ঋতুর প্রভাবে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে যুগে যুগে মানুষ হয়েছে মুগ্ধ হয়েছেন সংবেদনশীল কবিগণ। ঋতুবর্ণন হবে এটা, হ্যাঁ। ঋতুবর্ণন মধ্যযুগের কাব্যের এক স্বাভাবিক রীতি। কবি আলাউল এই ঋতু বর্ণনায় প্রকৃতির রূপ বৈচিত্র্যের সাথে মানব মনের সম্পর্ক ও প্রভাব তুলে ধরেছেন। বসন্তের নবীন পত্রপুষ্প, মলয় সমীর, ভ্রমরগুঞ্জন ও কুকিলের কুহুতান, গ্রীষ্মের প্রচন্ড রৌদ্র ত্রাস ও ছায়ার গুরুত্ব, বর্ষার মেঘ গর্জন, অবিরল বৃষ্টি জলে স্নাত প্রকৃতি, একটানা দাদুরি শিখিনী রব, শরতের নির্মল আকাশ, ফুলের চামর ধুলা, খঞ্জনার নাচ, শরৎ বিদায়ে হেমন্তে পুষ্পশূন্য তাম্বুলের সুখ এবং শীতের ত্রাসে তরিত সূর্য ডুবে যাওয়া, রজনীতে সুখী দম্পত্যের চিত্ত সুখ ইত্যাদি চমৎকারভাবে বর্ণিত হয়েছে কবিতাটিতে। ষড় ঋতুর বর্ণনার ভেতরে দিয়ে কবি বাংলার প্রকৃতির রূপ মাধুরী তুলে ধরেছেন। ষড় ঋতুর বৈচিত্র্য বাংলার নিসর্গ রূপকে যে সমৃদ্ধ করেছে তা এই কাব্যাংশ থেকে স্পষ্টভাবে বোঝা যায়। এটা নিয়ে যেদিন যখন রেগুলার ক্লাস হবে, সেই ক্লাসে টিচারগণ বিস্তারিত ব্যাখ্যা করবেন। অন্যতম কঠিন একটি কবিতা হচ্ছে ঋতুবর্ণন। সে ঋতুবর্ণন কবিতা যদি তুমি ভালো করে ক্লাস না করো, নোট না করো, টিচারদের কথা না শুনো, তাহলে তুমি এটার মূল থিম ধরতে পারবে না। সুতরাং এটার জন্য আমি বলবো তোমাদেরকে অবশ্যই নিয়মিত ক্লাস করতে হবে। ওকে, আমরা সামনের দিকে আগাই। বিভীষণের প্রতি মেঘনাদ অন্যতম গুরুত্বপূর্ণ কবিতা। আমি কিন্তু সবগুলোকে গুরুত্বপূর্ণ বলতেছি না, এই কথা শুনতে পাচ্ছ? বিভীষণের প্রতি মেঘনাদ অন্যতম গুরুত্বপূর্ণ কবিতা সৃজনশীল প্রশ্নের জন্য এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য। এখান থেকে প্রচুর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে প্রশ্ন হয় এবং সৃজনশীল প্রশ্ন আসে। একটু দেখাচ্ছি তোমাকে আমি এটার সমীকরণ। ঢাকা বোর্ডে প্রশ্ন আসছে 2টা এমসিকিউ, সিকিউ আসেনি। রাজশাহীতে 2টা সৃজনশীল আসছে আর 1টা এমসিকিউ আসছে। চট্টগ্রামে 2টা সৃজনশীল আসছে, 2টা এমসিকিউ আসছে। সিলেটে 1টা সৃজনশীল আসছে, 1টা এমসিকিউ আসছে। বরিশালে 2টা সৃজনশীল আসছে, 1টা এমসিকিউ আসছে। যশোরে সৃজনশীল আসেনি, 1টা এমসিকিউ আসছে। আর কুমিল্লাতে 1টা এমসিকিউ আসছে, সরি 1টা সৃজনশীল আসছে আর 1টা এমসিকিউ আসছে। আর দিনাজপুরে
3টা এমসিকিউ আসছে, সিকিউ আসেনি। ওকে, এই বিভীষণপতি মেঘনাদের এতটুকু বুঝতে পারছো এর যে পরিসংখ্যান? বিভীষণপতি মেঘনাদ কবিতাটা খুবই বড়, এটা নিয়ে আমি হালকা করে কিছু কথা বলতে চাই তাহলে অনেক সময় চলে যাবে। আমি এটা নিয়ে এখন আর আমরা কথা বলতে চাচ্ছি না, সামনের দিকে আগাই। তবে এতটুকু বলে রাখি, এটা একটা বিদ্রোহ কবিতার মতন, যেখানে নিজেদের পরিবারের লোক বিভীষণ মেঘনাদের চাচা, সে বিশ্বাসঘাতকতার কারণে এই পুরোটা কবিতার মধ্যে আমরা দেখতে পাই যে বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে কি রকম ক্ষোভ প্রকাশিত হয় দেশপ্রেমিক মেঘনাদের। এই এতটুকু বুঝতে পেরেছো তোমরা? বলো। ক্লাসে যারা আছো একটু কথা বলার চেষ্টা করো, এতটুকু বুঝতে পেরেছো কিনা। তোমরা এতটুকু বুঝতে পারলে আমরা সামনের দিকে আগাবো। এই কমেন্ট করার মতন কেউ নেই ক্লাসে? আচ্ছা, আচ্ছা, কেউ কেউ বুঝতে পারতেছেন আমাদের কথা? ঠিক আছে, এমডি আজিম সে বললো ঠিক আছে। ওকে, সামনের দিকে আগাই। পরে হচ্ছে সোনার তরী, অন্যতম গুরুত্বপূর্ণ একটি রচনা হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষার জন্য। সোনার তরী অন্যতম গুরুত্বপূর্ণ রচনা, এটার গুরুত্ব বলে শেষ করা যাবে না, আমি বলতেছি একটু সামনে আসতেছি, একটু খেয়াল করো তোমরা। নতুন কবিতা তো আসছে কয়েক বছর হলো, এই কয়েক বছর দেখো এটার হার কিরকম, কত বেশি এখান থেকে প্রশ্ন আসছে, প্রশ্নের হার দেখো কিরকম। ঢাকা বোর্ড এখান থেকে 3টা সৃজনশীল প্রশ্ন নিয়ে আসছে পর্যন্ত, আর এমসিকিউ নিয়ে আসছে 5টা। রাজশাহী বোর্ড 2টা সৃজনশীল, 8টা এমসিকিউ। চট্টগ্রাম বোর্ড 3টা সৃজনশীল, 6টা এমসিকিউ। সিলেট বোর্ড 3টা সৃজনশীল, 5টা এমসিকিউ। বরিশাল বোর্ড 1টা সৃজনশীল, 7টা এমসিকিউ। যশোর বোর্ড 1টা সৃজনশীল, 6টা এমসিকিউ। কুমিল্লা বোর্ডে কোনো সৃজনশীল প্রশ্ন আসেনি, আসছে হচ্ছে নৈর্ব্যক্তিক বা এমসিকিউ 7টি, সেটাও অনেক। দিনাজপুর বোর্ডে 4টা সৃজনশীল প্রশ্ন আসছে পর্যন্ত, আর 7টা আসছে হচ্ছে এমসিকিউ। ময়মনসিংহ বোর্ডে 2টা সৃজনশীল আর 7টা নৈর্ব্যক্তিক অথবা এমসিকিউ। সুতরাং আমি তোমাকে বলবো সব থেকে গুরুত্বপূর্ণ কবিতার একটি হচ্ছে সোনার তরী। অপরিচিতা যেমন গুরুত্বপূর্ণ, তুমি কোনোভাবে বাদ দিতে পারবে না, সোনার তরীকেও কোনোভাবে বাদ দেওয়ার সুযোগ নেই। শোনো, তোমাদের পরীক্ষার আগে অনেক ক্লাস হবে, এগুলো নিয়ে টপিক ওয়াইজ ক্লাস হবে, স্যাররা আরো বেশি গুরুত্ব দিবেন, আরো বেশি কমন দিবেন। আজকে বেসিক এটা এই কথাটা তোমাদেরকে বলে নিচ্ছি যে এই কবিতাটাও অন্যতম গুরুত্বপূর্ণ কবিতা। প্রশ্নের ক্ষেত্রে যারা এই কবিতা ভালো করে পারবে, নিঃসন্দেহে তোমরা এই পরীক্ষাতে মানে এসএসসি পরীক্ষাতে সৃজনশীল খুব ভালো করে উত্তর দিতে পারবে। ঠিক আছে, এই সৃজনশীল এবং এমসিকিউর জন্য সোনার তরী কবিতাটা কতটুকু গুরুত্বপূর্ণ এতটুকু বুঝতে পেরেছো? সোনার তরী কবিতা গুরুত্ব বুঝতে পেরেছো কিনা? এতটুকু বুঝতে পেরে আমরা সামনের দিকে আগাই। ওকে, বিদ্রোহী। ওকে, ঠিক আছে, দেখো বিদ্রোহী কবিতা, বিদ্রোহী কবিতা হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের, আমাদের এক বিদ্রোহী বীর। সুবিধা তোমরা কাকে দেখতে পাচ্ছ একটু জানাও তো? সুবিধা কাকে দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে ছবি? আচ্ছা, কেউ কি দেখতে পাচ্ছ না? কারো কমেন্ট পাচ্ছি না যে আমরা লাইভে, একটু পরে আসে কমেন্ট, তাই না? হ্যাঁ, জিহাদ। একজন বলছে ওসমান হাদি,
শরীফ ওসমান হাদি, শহীদ শরীফ ওসমান হাদি। হ্যাঁ, তিনি হচ্ছেন বাংলার ভূমিপুত্র, দেশি বিদেশি ষড়যন্ত্রের কাছে যিনি শাহাদত বরণ করেছেন, এক বিদ্রোহী বীর, তাই না? ঠিক আছে, এই বিদ্রোহ এবং বিদ্রোহী যে কবিতাটা, সেই কবিতাটা আমরা একটু দেখি। একজন বলতেছে হাদি ভাইয়া, হাদি ভাই আমাদের মধ্যে নেই না। ওকে, ওর সামনের দিকে আগাই। এই দেশে হাদি ভাইয়ের হত্যার বিচার অবশ্যই হতে হবে। আর একদিন জনপ্রিয় সরকারের পতন ঘটতে পারে যদি হাদি ভাইয়ের শাহাদাত বা ওনার হত্যাকাণ্ডের বিচার করা না হয়। একদিন এদেশের মানুষ যদি হাদি ভাইয়ের হত্যার বিচার স্বাভাবিকভাবে সরকার না করে, তাহলে একদিন এমন অবস্থা হবে গণজোয়ার তৈরি হয়ে যাবে শুধু হাদি হত্যার বিচার চাই বলে। প্রতিটি আনাচে কানাচে ওই দিন স্লোগান উঠবে যে হাদি হত্যার বিচার চাই। হয়তোবা কিছুদিন সময় মানুষ দিচ্ছে সরকারকে, কিন্তু একটা সময় পর মানুষ এটা নিয়ে সারা দেশে বিপ্লব ফেটে পড়বে এবং এই বিচারের জন্য, বিচার যদি না দিতে চায় তাহলে জনপ্রিয় সরকারের পতন ঘটে যেতে পারে। কারণ এই মুসলিম বাংলার প্রতিটি পরতে পরতে শহীদ শরীফ ওসমান হাদি পৌঁছে গেছেন। জনপ্রিয়তা, একজন বিশ্বনারী নেতা ছিলেন যাকে মূলত হত্যা করেছে আধিপত্যবাদী শক্তি, যেন আধিপত্যবাদ বিরোধী কোনো শক্তি দেশের মধ্যে টিকে থাকতে না পারে। তিনি আমাদের আইডল, আমাদের জন্য রাস্তা দেখিয়ে গেছেন কিভাবে শাহাদাত বরণ করতে হয়। এই জন্য এদেশের মানুষ স্লোগান দেয়, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। ঠিক আছে, তোমরা ভাইয়ের জন্য দোয়া করবে ইনশাল্লাহ। দেখো, বিদ্রোহ কবিতা আসছে মাত্র 4 বছর থেকে, 4টা বছর ধরে এটা বোর্ড পরীক্ষাতে আছে। এর মধ্যে 3 বছর এখান থেকে প্রশ্ন আসছে। দেখো, ঢাকা বোর্ডে 4 বার প্রশ্ন আসছে সৃজনশীল আর 8 বার আসছে এমসিকিউ। রাজশাহী বোর্ডে 2 বার সৃজনশীল, 7 বার এমসিকিউ। চট্টগ্রাম বোর্ডে 7 বার এমসিকিউ। সিলেট বোর্ডে 1টা সৃজনশীল, 6টা এমসিকিউ। বরিশাল বোর্ডে 1টা সৃজনশীল, 6টা এমসিকিউ। যশোর বোর্ডে 2টা সৃজনশীল, 6টা এমসিকিউ। কুমিল্লা বোর্ডে 1টা সৃজনশীল, 6টা এমসিকিউ। দিনাজপুর বোর্ডে 1টা সৃজনশীল, 5টা এমসিকিউ। আর ময়মনসিংহ বোর্ডে 1টা সৃজনশীল আর 5টা এমসিকিউ। ঠিক আছে, এই হচ্ছে বিদ্রোহী কবিতার গুরুত্ব। আমার কাছে খুব ইচ্ছা হচ্ছে তোমাদেরকে পুরোটা বিদ্রোহী কবিতা পড়াই, কিন্তু আমাদের ক্লাসে এই পরিমাণ সময় নেই, এই সুযোগ নেই। সুযোগ থাকলে তোমাদেরকে আমি পুরোটা কবিতা নিয়ে আলোচনা করতাম। যদি সুযোগ হয় কোনো একদিন ইনশাল্লাহ আমরা এই কবিতাটা নিয়ে পরিপূর্ণভাবে আলোচনা করব। ঠিক আছে, আমরা সামনের দিকে আগাই। এই বিদ্রোহী কবিতার গুরুত্ব তোমরা বুঝতে পেরেছো? কথা বলো, বিদ্রোহী কবিতার গুরুত্ব বুঝতে পেরেছো কিনা? এখান থেকে কত বেশি প্রশ্ন হয়। কেউ কথা বলতেছে না। এখান থেকে আমি বিগত কয়েক বছর, মাত্র 4 বছর এইটা ছিল সিলেবাসের ভিতরে, এর মধ্যে প্রশ্নের সমীকরণটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা একটু কষ্ট করে এটাকে অধিক প্রায়োরিটি দিয়ে পড়বে, কারণ এটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই, না অ্যাডমিশনের জন্য, এসএসসির জন্য, না অ্যাডমিশনের জন্য। ঠিক আছে, ওকে। ঈশা, এতক্ষণ পর তুমি কোথা থেকে আসলে আবার? সুচেতনা মোটামুটি গুরুত্বপূর্ণ একটা কবিতা, যেখান থেকে আমরা বিগত বছরগুলোতে প্রশ্ন খুব একটা পাবো না, কেননা এটা ফুল সিলেবাসে থাকলেও শর্ট সিলেবাসের মধ্যে এটা ছিল না। আমরা এটা নিয়ে একটু কথা বলি। দেখো, সুচেতনা কবিতাটি জীবনানন্দ দাশের বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। সুচেতনা জীবনানন্দ দাশের অন্যতম শ্রেষ্ঠ কবিতা। এই কবিতায় সুচেতনা সম্বোধনী কবিতার প্রার্থিত আরাধ্য এক চেতনা নিহিত বিশ্বাসকে শিল্পিত করেছেন। তিনি সুচেতনা নামে কোনো মানুষকে রাখেন নাই। তিনি বলতেছেন কি, এই কবিতায় সুচেতনা সম্বোধনী কবিতার প্রার্থিত আরাধ্য এক চেতনা নিহিত বিশ্বাসকে শিল্পিত করেছেন। কবির বিশ্বাস মতে সুচেতনা দূরতম দ্বীপ সদৃশ একটি ধারণা, যা পৃথিবীর নির্জনতায়
যুদ্ধে, রক্তে নিঃশ্বসিত নয়। চেতনাগত এই সত্তা বর্তমান পৃথিবীর গভীরতর বেদিকে অতিক্রম করে সুস্থ ইহলৌকিক পৃথিবীর মানুষকে জীবনময় করে রাখে। জীব মুক্তির এই চেতনাগত সত্যই পৃথিবীর ক্রমমুক্তির আলোকে প্রজ্বলিত রাখবে, মানব সমাজের অগ্রযাত্রাকে নিশ্চিত করবে, শাশ্বত রাত্রির বুকে অনন্ত সূর্যোদয়কে প্রকাশ করবে। আমাদের মানুষের যে হিংসার মানে হানাহানি, মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ, এই সবকিছুর মূল সমস্যা কবি বলতেছেন সচেতনার অভাব। এই সচেতনা যেদিন আসবে সেদিন মানুষকে পরমার্থিক শিক্ষা দেবে এবং মানুষ শিখবে সত্যিকার অর্থে মানুষ হতে, মানুষের কল্যাণে কাজে আসতে এবং এক সুন্দর পৃথিবী বিনির্মাণে। ওকে, প্রতিদান সব থেকে সহজ একটি কবিতা। এখান থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন ছিল, আমরা একটু প্রশ্নের রেশিওটা দেখি। দেখো, ঢাকা বোর্ডে এমসিকিউ আছে 6টা আর সিকিউ 1টা, রাজশাহী বোর্ডে সিকিউ 3টা, এমসিকিউ 6টা, সিলেট বোর্ডে সিকিউ ছিল না, এমসিকিউ ছিল 8টা, সিলেট বোর্ডে সিকিউ ছিল না, এমসিকিউ ছিল 5টা, বরিশাল বোর্ডে 1টা সিকিউ অর্থাৎ সৃজনশীল প্রশ্ন আর 6টা হচ্ছে কি এমসিকিউ, যশোর বোর্ডে 1টা সিকিউ অর্থাৎ 1টা সৃজনশীল প্রশ্ন আর 6টা এমসিকিউ, কুমিল্লা বোর্ডে 2টা সিকিউ 6টা এমসিকিউ, দিনাজপুরে 2টা সিকিউ 6টা এমসিকিউ, আর ময়মনসিংহ বোর্ডে সর্বোচ্চ সিকিউ 4টা আর এমসিকিউ আসছে 8টা। ময়মনসিংহ বোর্ডের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি কবিতা হচ্ছে তোমাদের প্রতিদান। তাহারে পরে মনে, এই সময় এ যাবৎ কালে কোনো বছর যে কবিতাটা কোনোভাবেই সিলেবাসের বাহিরে যায় নাই, দশকের পর দশকদের কবিতা আছে, দশকের পর দশক এই কবিতা সিলেবাসের বাহিরে যায় নাই এবং এই কবিতার গুরুত্ব অনেক বেশি এবং বেশি থাকবে, কারণ নারী কবি খুবই কম আছেন, এর মধ্যে একটা হচ্ছে সুফিয়া কামালের কবিতা। ওকে, দেখো এখান থেকে প্রশ্নের মান, কোনো বছর তুমি কোথাও পাবে না যে কোনো বোর্ড এখান থেকে প্রশ্ন আসেনি। ঢাকা বোর্ডে 5 বার এখান থেকে সিকিউ আসছে, এমসিকিউ আসছে 8 বার, রাজশাহী বোর্ডে 1 বার সিকিউ 9 বার এমসিকিউ, চট্টগ্রাম বোর্ডে 4 বার সিকিউ আর 10 বার এমসিকিউ, সিলেট বোর্ডে 2 বার সিকিউ 11 বার এমসিকিউ, বরিশাল বোর্ডে 3 বার সিকিউ 10 বার এমসিকিউ, যশোর বোর্ডে 4 বার সিকিউ 10 বার এমসিকিউ, কুমিল্লা বোর্ডে 6 বার সিকিউ 9 বার এমসিকিউ, দিনাজপুর বোর্ডে 2 বার সিকিউ 12 বার এমসিকিউ, আর ময়মনসিংহ বোর্ডে 2 বার সিকিউ আর 7 বার এমসিকিউ। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যদি তুমি আমাকে বলো কবিতার মধ্যে, আমি বলবো তাহারই পরে মনে। যদি কেউ গাফলতি করে থাকো, এখনো না পড়ে থাকো, তাহলে ভালো করে এটা ভালো করে পড়ে নাও। আর যদি মনে করো যে না নিজে নিজে পড়ে বুঝবে না, এবং সেক্ষেত্রে তোমাদের সর্বোচ্চ সহযোগিতার জন্য বিজনেস টাইটান এই প্রত্যেকটা টপিক ধরে ধরে কোর্স নামাবে, ক্লাসের আয়োজন করতেছে, যেখানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী প্রতিটি টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করবেন একবারে সহজ করে, যেটা তুমি ক্লাসগুলো করার পর আর সেই ক্লাসের স্লাইডগুলো রিভিশন দিলে এসএসসি পরীক্ষাতে তুমি সর্বোচ্চ নাম্বার পেতে পারো, যেটা আমরা বিগত বছরগুলোতে দেখেছি আমাদের অভিজ্ঞতা থেকে। ওকে, পদ্মা। দেখো, পদ্মা কবিতা আগে একটা সিলেবাস অন্তর্ভুক্ত ছিল না, আমরা একটু আলোচনা করব পদ্মা কবিতা নিয়ে। পদ্মা কবিতার যে রূপটা তুমি দেখতে পাচ্ছ, প্রচুর ভাঙন হচ্ছে। ফরুক আহমেদের পদ্মা কবিতাটি কাফেলা নামক কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। কাফেলা 60টি সনেটের সমন্বয়ে রচিত। সংকলনভুক্ত কবিতাটি 5 সংখ্যক সনেট। এটা একটা সনেট। সনেট হচ্ছে চতুর্দশ পদী কবিতাকে বলা হয় কি সনেট। ওকে, নদীমাতৃক বাংলাদেশে ছড়িয়ে আছে অসংখ্য নদ নদী, এসবের মধ্যে পদ্মা সর্ববৃহৎ। পদ্মা কবিতায় এই নদীর 2 রূপ প্রকাশিত হয়েছে। একদিকে এর ভয়ঙ্কর প্রমত্ত রূপ, যা দেখে বহু সমুদ্র গুড়ার অভিজ্ঞতায় ঋগ্ধ দুরন্ত জলদস্যুদের মনেও ভয়ের সঞ্চার হয়। অন্যদিকে পদ্মার পলিতে প্লাবিত হয় এর 2 পারের উর্বর ভূমি মানুষকে দিয়েছে পর্যাপ্ত ফসল, জীবনদায়িনী সমুদ্রের সমারোহ। আবার এই পদ্মায় বর্ষাকালে জলস্রোতে স্ফীত হয়ে ভাসিয়ে নেই মানুষের সাজানো বাগানঘর, এমনকি জীবন পর্যন্ত। সেই ধ্বংসস্তূপের ভেতর থেকে আবারও প্রাণের স্পন্দন জেগে ওঠে পদ্মাকে ঘিরে। অর্থাৎ একই পদ্মা কখনো ধ্বংসাত্মক রূপে, কখনো কল্যাণময় রূপে হয়ে এদেশের জনজীবনের সঙ্গে একাত্ম হয়ে আছে। পদ্মা চতুর্দশপদী কবিতা, 3 পঙ্ক্তিযুক্ত 4টি স্তবক এবং শেষে 2 পঙ্ক্তিযুক্ত 1টি স্তবকে কবিতার বিন্যস্ত। প্রতি পঙ্ক্তিতে রয়েছে 18 মাত্রা। কবিতাটি মিল বিন্যাস, ক খ গ খ গ খ, এগুলো তোমরা যখন ক্লাস করবে বিস্তারিত জানতে পারবে।
এতটুকু বলে দিই। পদ্মা কবিতার মধ্যে এই কবিতা সম্পর্কে ২ টা দিক তুলে ধরেছে। এক, এই কবিতা প্রচুর প্রাচুর্য দেয় মানুষকে। বিশেষ করে এর ২ তীরের মানুষ পদ্মার পলি মাটি দিয়ে, পদ্মার পানি দিয়ে প্রচুর সেচ কার্য চালায়, কৃষিকার্য চালায়। সেখান থেকে প্রচুর ফসল উৎপন্ন হয়। অপরদিকে এই পদ্মা কবিতা এত ধ্বংসাত্মক, বর্ষাকালে দেখা যায় এই পদ্মা কবিতার ধ্বংসাত্মক লীলার মধ্যে তাণ্ডবে আ মানুষের বাড়িঘর চলে যায়, মানুষের গৃহপালিত পশু পাখি চলে যায়। এমনকি মানুষ পর্যন্ত পদ্মার ভাঙনে পড়ে মারা যায় প্রত্যেক বছর। এটাই কবি তুলে ধরার চেষ্টা করেছেন। ওকে। ১৮ বছর বয়স। ১৮ বছর বয়স কবিতাটাও তোমাদের সিলেবাসে আ বেশ কিছুদিন ধরে আছে। এটার একটু গুরুত্ব দেখো। এই কবিতাটা ২০১৭ সাল থেকে ২৫ সাল পর্যন্ত এই কবিতা থেকে দেখো কি পরিমাণ প্রশ্ন এসেছে। ঢাকা বোর্ডে ৩ বার, রাজশাহী বোর্ডে ৩ বার সিকিউ আর ১০ বার এমসিকিউ। রাজশাহীতে ৪ বার সিকিউ, ১০ বার এমসিকিউ। চট্টগ্রামে ৫ বার সিকিউ, ১১ বার এমসিকিউ। সিলেটে ৩ বার সিকিউ, ৮ বার এমসিকিউ। বরিশাল বোর্ডে এখান থেকে সিকিউ আসছে ৫ টি, এমসিকিউ আসছে ১১ টি। যশোর বোর্ডে সিকিউ ৫ টি, এমসিকিউ ৯ টি। কুমিল্লা বোর্ডে সিকিউ ৪ টি, এমসিকিউ ৯ টি। দিনাজপুর বোর্ডে সিকিউ ৪ টি, এমসিকিউ ১০ টি এবং ময়মনসিংহ বোর্ডে সিকিউ ১ টি, এমসিকিউ ৬ টি। কোনোভাবেই কোনো সময় বলা যায় না এই কবিতার আবেদন কমবে। যতদিন এটা তোমাদের পাঠ্য বইয়ে আছে, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ হয়ে থাকবে বোর্ড পরীক্ষার জন্য। ওকে, সামনে আগাই। ফেব্রুয়ারি ১৯৬৯, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা কবিতা। ফেব্রুয়ারি ১৯৬৯ এই কবিতার আবেদন কখনোই কমবে না, কেননা এটা চেতনা নির্ভর কবিতা। আমি তোমাদেরকে আবার বলতেছি, মুক্তিযুদ্ধের চেতনা, ভাষা আন্দোলনের চেতনা অথবা অভ্যুত্থানের চেতনা, এই চেতনা কেন্দ্রিক যতগুলো রচনা আছে সেগুলোর আবেদন সবসময় প্রাসঙ্গিক থাকবে। দেখো, এখান থেকে প্রশ্ন আসছে হচ্ছে ঢাকা বোর্ডে ২টি সিকিউ আর এমসিকিউ ৮টি। রাজশাহী বোর্ডে ১টা সিকিউ আর ৯টা এমসিকিউ। চট্টগ্রাম বোর্ডে ১টা সিকিউ, ১০টা এমসিকিউ। সিলেট বোর্ডে কেবল এমসিকিউ আসছে ৬টি। বরিশাল বোর্ডে ১টা সিকিউ, ৮টা এমসিকিউ। যশোর বোর্ডে ২টা সিকিউ, ১০টা এমসিকিউ। কুমিল্লা বোর্ডে ২টা সিকিউ, ১১টা এমসিকিউ। দিনাজপুর বোর্ডে ১টা সিকিউ, ৬০টা এমসিকিউ এবং ময়মনসিংহ বোর্ডে ১টা সিকিউ, ৬০টা এমসিকিউ। জিহাদ, তোমাদের সকল বোর্ডে যদি প্রশ্ন একই, তাহলে সৃজনশীল কোন পদ্মগদ্য, হ্যাঁ, এগুলো আমরা ক্লাসের আগে এগুলোর উপর আরো আলোচনা আসবে। তোমাদের কোনটা বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে পরীক্ষার আগে আমাদের এগুলো নিয়ে অসংখ্য ক্লাস হবে। হ্যাঁ, তুমি কোনটা বেশি প্রায়োরিটি দিবে। আমি কিন্তু এখন একদিক থেকে বলে যাচ্ছি যেগুলো একটু বেশি পড়বে এগুলো একটু কম। বেশ কয়েক জায়গায় আমি বলেছি এটা গুরুত্ব খুব কম, মানে কম। কিন্তু পরীক্ষার আগে এগুলো নিয়ে আরো আলোচনা হবে। ঠিক আছে? আরো অনেক ক্লাস হবে। তোমরা আমাদের সাথে ক্লাস কন্টিনিউ করতে থাকো। ইনশাআল্লাহ সেটা তোমরা জানতে পারবে। সে পর্যন্ত তোমাদেরকে সময় দিতে হবে। ঠিক আছে? আর বিজনেস টাইটান এটা নিয়ে তোমাদের আলাদা কোর্স লঞ্চ করছে, যেখানে তুমি একসাথে সাহিত্যের সমস্ত ক্লাস, ইংরেজি সাহিত্য এবং ব্যাকরণের ক্লাস, তোমাদের গ্রুপ ভিত্তিক যে গ্রুপিং সাবজেক্টগুলো সেগুলো ক্লাস পেয়ে যাবে। ঠিক আছে, আমরা সামনের দিকে আগাই। আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর ওবায়দুল্লাহর একটা নতুন কবিতা। এখান থেকে প্রশ্ন মোটামুটি আসে। এটা তোমরা ট্রুস্টটা ধরে নিতে পারো। ঢাকা বোর্ডে আসছে হচ্ছে গিয়ে ১টা সিকিউ আর ১১টা এমসিকিউ। রাজশাহী বোর্ডে কোনো সিকিউ আসেনি, ১২টা এমসিকিউ আসছে। চট্টগ্রাম বোর্ডে ১টা সিকিউ, ৬টা এমসিকিউ। সিলেট বোর্ডে ৪টা সিকিউ, ৭টা এমসিকিউ। বরিশাল বোর্ডে ১টা সিকিউ, ৯টা এমসিকিউ। যশোর বোর্ডে ২টা সিকিউ, ১০টা এমসিকিউ। কুমিল্লা বোর্ডে ১টা সিকিউ, ৭টা এমসিকিউ। দিনাজপুর বোর্ডে ২টা সিকিউ, ৫টা এমসিকিউ। আর ময়মনসিংহ বোর্ডে ১টা সিকিউ, ৭টা এমসিকিউ। এই হচ্ছে বিগত বছরের প্রশ্নের প্যাটার্ন। আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতা থেকে। ওকে, সামনে দেখো, প্রত্যাবর্তনের লজ্জা। ওকে, এটা একবার নতুন একটা কবিতা, যেটা অন্য বছর সিলেবাসে ছিল না। এই কবিতাটা আগে ছিল না বলে এটা নিয়ে আমাদেরকে একটু কথা বলতে হচ্ছে। একটু সময় দাও তোমরা। দেখো, প্রত্যাবর্তনের লজ্জা কবিতাটি আল মাহমুদের সোনালী কাবিন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। সংলাপ ও গল্প বলার ঢঙে কবিতাটি রচিত। শহরে যাওয়ার শেষ ট্রেনটি ধরার জন্য রেল স্টেশনে পৌঁছাতে ট্রেন ছেড়ে দিল। কবি দেখতে পেলেন যাদের সঙ্গে একত্রে শহরে যাওয়ার কথা ছিল তারা ট্রেনের জানালা দিয়ে তাকে সান্ত্বনা জানাচ্ছেন। মানে কবি বের হয়েছেন, তিনি ট্রেন ধরবেন, কিন্তু ট্রেন মিস করছেন। ট্রেন মিস করার পর ওই পাশে মানে ট্রেনের জানালা দিয়ে মানুষ তাকে সান্ত্বনা জানাচ্ছে বা বিদায় জানাচ্ছে। তো ট্রেন ধরতে না পারা হতাশায় কবির মনে পড়লো বাবা মায়ের কথাগুলো। সে যখন ব্যাগ গোছাচ্ছিল তখন তার বাবা ভালো করে বলতেছিল যে তুমি আবার ট্রেন পাবে, মানে একটু ব্যঙ্গ করে যে তুমি তো ট্রেন পাবে না বাবা, তুমি যেভাবে আস্তে আস্তে যাচ্ছ।
নিজের ভাই বোনদের সতর্ক ও সচেতন প্রস্তুতির স্মৃতিও কবির মনে জাগ্রত হলো। তার অন্যান্য যে ভাই বোন তারা সবাই যথাসময়ে ট্রেনে ধরে ফেলে এবং ট্রেনের এমনও আছে একজন যে ট্রেনের আধা ঘন্টা আগে এসে স্টেশনে বসে থাকে ট্রেন ছাড়ার। একরকম পরাজয়ের গ্লানি নিয়ে কবি সেই ভোররাতে বাড়ির প্রতি ফিরতে শুরু করলেন। যেহেতু আর শহরে আসা যাচ্ছে না, ট্রেন শেষ, সর্বশেষ ট্রেন মিস করেছেন, তখন তিনি আবার গ্রামে ফিরে আসতেছেন। তো ভোররাতের বাড়ির প্রতি ফিরতে শুরু করলেন। রাতের অন্ধকার সরিয়ে সূর্যের আলো চোখে পড়তেই তিনি দেখতে পেলেন পরিচিত নদী, গ্রাম, নিজেদের আটচালা ঘর। কবির এই ফিরে আসা তার মাকে আনন্দিত করে তুলল। তার মা যাওয়ার সময় আসার সময় তার মা বলছিল না আসার জন্য, কিন্তু তখন আবার যখন সে পুনরায় বাড়িতে ফিরে গেল, বিশেষ করে যারা চাকরি করে তারা জানে মায়েরা যে কিরকম করে। পড়াশোনা যারা করে তাদের জন্য মা হয়তোবা বলে যে, "বাবা চলে যাও শহরে বা পড়াশোনা করো।" কিন্তু যখন তুমি চাকরি-বাকরি করবে, ব্যবসা-বাণিজ্য করবে, তখন তোমার মা চাবে যেন তুমি বাড়িতে গিয়ে মায়ের সাথে সময় দাও, যেন বাড়িতে কিছুদিন থাকো। মা কখনো বলে না যে, "তুমি কখন যাবে বাবা?" তো তার মা তাকে দেখে আনন্দিত হয়ে যায়। কবিও মাকে জড়িয়ে ধরে তার প্রত্যাবর্তনের লজ্জা মন থেকে মুছে ফেললেন। কবিও গিয়ে তার মাকে জড়িয়ে ধরছেন। আর জড়িয়ে ধরার পরে যে সে যে ট্রেন মিস করছে, সেই লজ্জাটা তার মন থেকে উঠে গেছে। শহর বা নাগরিক জীবনের চেয়ে মাতৃতুল্য গ্রামীণ সহজ জীবনই কবির জন্য পরম স্বস্তির। তিনি শহরমুখী জীবনযাত্রায় খাপ খাওয়াতে না পারার ব্যর্থতাকে মুছে ফেলেছেন মায়ের আশ্রয়ে। তিনি যে শহরমুখী যে যান্ত্রিক জীবন, টাইম মতো ট্রেন ধরা, টাইম মতো যাওয়া, এগুলোর সাথে যে নিজেকে মানিয়ে নিতে পারতেছেন না, সেজন্য তিনি স্বস্তি পাচ্ছেন মায়ের কাছে গিয়ে। এই মা একই সঙ্গে প্রকৃতিরও প্রতিমূর্তি। এটা শুধু মা নয়, একই সাথে তার যে প্রকৃতি, সেই প্রকৃতিরও প্রতিমূর্তি হয়ে আছে এই মা। ঠিক আছে? ওকে। তারপর একটু কষ্ট করে দেখো যে নাটক এবং উপন্যাস তোমরা জানো তোমাদের যে প্রশ্ন প্যাটার্ন সেখানে ৪ টা ১১ টা সৃজনশীলের মধ্যে ৪ টা সৃজনশীল আসবে হচ্ছে গিয়ে গদ্য থেকে, ৩ টা হচ্ছে পদ্য থেকে। গদ্য থেকে ৪ টি, অবশ্যই তোমাকে ২ টা লিখতে হবে সর্বনিম্ন। আর পদ্য থেকে আসবে ৪ টি, ৩ টি। অবশ্যই তোমাকে ২ টি লিখতে হবে। যে ৩ টি পদ্য, ৪ টি গদ্য, মূল হলো ১১ টি, আর ২ টি নাটক, ২ টি উপন্যাস। তোমাকে ১ টি নাটক থেকে প্রশ্ন লিখতে হবে এবং ১ টি উপন্যাস থেকে। লাল সালু, সৈয়দ ওয়ালিউল্লাহ লেখা। এখান থেকে দেখো প্রায় প্রত্যেক বছর এখান থেকে প্রশ্ন আসছে। এটা আমি বলে শেষ করতে পারবো না। কেননা এখান থেকে প্রশ্ন বাধ্যতামূলক থাকবেই। যারা এখনো গাফিলতি করে লাল সালু পড়ো নাই, আল্লাহর হস্তে লাল সালুটা পড়ে নাও। ঠিক আছে? প্রত্যেক বছর এটা আমি বলে শেষ করতে পারবো না তোমাকে এখান থেকে যে কি পরিমাণ প্রশ্ন হয়। প্রত্যেক বোর্ডের মধ্যে। আচ্ছা। ঠিক একই অবস্থা যে সিরাজ উদ্দৌলা নাটকের এটাও প্রত্যেক বছর এখান থেকে প্রশ্ন হয়। কেননা ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক এখান থেকে প্রশ্ন আসবেই। ওকে। ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি আমাদের ক্লাসের শেষের দিকে চলে আসছি। তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা আজকের ক্লাস নিয়ে? এতক্ষণ যারা আ যে সময় দিয়ে আমাদের সাথে ক্লাসে অংশগ্রহণ করেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি এই ক্লাসটি তোমাদের জন্য অনেক বেশি আ উপকারী হবে যদি তোমরা ক্লাসে পিডিএফটা সংগ্রহ করে নিয়মিত দেখার চেষ্টা করো। বিশেষ করে হচ্ছে যে টপিকগুলো তোমার কাছে একবারে নতুন, সেই টপিকগুলো নিয়ে আমরা একটু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আর যেগুলো আগে থেকেই তোমাদের বইয়ের মধ্যে আছে সেগুলো নিয়ে আমরা কথা বলে নিই। কেননা বিজনেস টাইটান আ তোমাদের জন্য কোর্স লঞ্চ করতেছে যেখানে অনেক ক্লাস হবে, ফ্রি ক্লাস হবে, কোর্সে ক্লাস হবে। তোমরা একটু কষ্ট করে খেয়াল রাখবে আপডেট থাকার জন্য বিজনেস টাইটানের সাথে। তোমাদের কার কোনো প্রশ্ন আছে? একটু সময় দেওয়া হলো তোমাদের প্রশ্নগুলো নেব। জিহাদ প্রশ্ন করলো অ্যাডভান্স বেসে ভর্তি হলে এসএসসি মডেল টেস্ট হ্যাঁ, অ্যাডভান্স বেসে ভর্তি হলে এসএসসি সার্ভিস যেমন পাবে ঠিক একই সাথে এসএসসির যে মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হবে একেবারে এসএসসি পরীক্ষার বোর্ড প্রশ্নের মতন করে স্ট্যান্ডার্ড করে সেগুলোর পরীক্ষাগুলো দেওয়া যাবে। হ্যাঁ জিহাদ সেটা দেওয়া যাবে। আর বাকিদের আর কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা ক্লাস শেষ করতে পারি। একবার শেষের দিকে চলে আসছি। এতক্ষণ সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ক্লাসটি শেয়ার করে তোমাদের টাইমলাইনে রেখে দিতে পারো এবং পিডিএফ নেওয়ার জন্য ক্লাসের পিডিএফ নেওয়ার জন্য যে কথাটা আমরা আগে বলেছিলাম এখনো বলতেছি, পিডিএফ নেওয়ার জন্য তুমি অবশ্যই ক্লাসের শেয়ার দিয়ে এটার ছবি তোমাকে পৌঁছে দিতে হবে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে, যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ক্লাসের মধ্যে আমরা দেখেছিলাম সেই নাম্বারে যদি তুমি পৌঁছে দাও তাহলে বিজনেস টাইটান মডারেটর তোমাকে ক্লাসের পিডিএফ দিয়ে দিবে। সে পর্যন্ত তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।
বিজনেস টাইটানের সাথে থাকো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।